গুড ইভিনিং সবাইকে। আহ, আজকের এই ক্লাসে জয়েন করার জন্য। তো আজকে আমাদের কাছে স্যার এসেছেন। স্যার, গুড ইভিনিং, নমস্কার। আপনি শুরু করুন এরপরে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে দেখা যাচ্ছে? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং সবাই, স্যার। হ্যাঁ, সবাই সেটা অন করে নেবেন, ক্যামেরা অন করে নেবেন। স্যার, ইপসিটা আসতে পারছে না, ওর ডিসপ্লেতে প্রবলেম হয়েছে, ওই জন্য আমাকে এক্ষুনি ফোন করলো, আপনাকে মেসেজ করতে আমি ফোন করেছিলাম, আসছে না কেন, তার জন্য আমাকে জানালো, আপনাকে বলতে বললো। ডিসপ্লেতে প্রবলেম করলে ক্লাসও জয়েন করতে পারছে না। সেটা আমি বললাম তুমি ক্লাসে বলছি, আমি রাস্তায় আছি, আমি দোকানে গেছি, আমি আসছি, আমি কতদূর কী করতে আমি বলতে পারছি না, আমাকে এক্ষুনি মেসেজ করলো। আমি বলছিলাম তো মন্ত্র শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি জয়েন করো, তখন আমাকে বললো কথাটা। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। আজকে আমাদের এই মাস্টার রেমেডিয়াল ক্লাসের প্রথম দিন। আমরা আজকে এই প্রথম দিনে সবাইকে আমাদের সাথে যুক্ত করে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে ইউনিভার্সাল গ্র্যাটিটিউডটা সবাইকে দেওয়া উচিত। তাই সবাই যাতে ইউনিভার্সাল ব্লেসিংটা পায়, তার জন্য আমি আজকে সবাইকে আমাদের সাথে যুক্ত করে নিয়েছি, যারা যারা আমাদের পেইড ক্লাসে আছে বা যারা পেইড ক্লাসে নেই, সবাইকে নিয়ে আমরা আজকে প্রথম দিনে ক্লাসটা করব। সবার মাইকটাকে অফ করে দিন। রেকর্ডিংটা অন করবেন স্যার। মাইকে কাইন্ডলি অফ করে দিন। রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে। আচ্ছা, সবাইকে বলেছিলাম এই একটা মালা কিনতে, সেটা কি সবার কেনা আছে? সবাইকে যে পদ্মবীজের মালাটা কিনতে বলেছিলাম, কেনা আছে? পদ্মবীজের মালাটা কিনে নিতে হবে। আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার, তার আগে যারা যারা আমাদের পেইড গ্রুপে আছেন তারা মালাটা কিনে নেবেন। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রথমেই আজকে ক্লাস শুরু হওয়ার আগে গণেশজির বন্দনা করব এবং গণেশজিকে আমাদের প্রণাম জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করব। সবাই চোখ বন্ধ করুন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ओम गणपते नमः नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्ट विनायक नमो नमः। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। ओम गंगनाय नमः। ओम गंगनाय नमः। ओम गंगनाय नमः। ओम गुरुवे नमः। ओम गुरुवे नमः। ओम गुरुवे नमः। हर हर महादेव, जय शिव शंभु, जय श्री महाकाल। রাধে রাধে। আজকে আমাদের ক্লাস শুরু। আচ্ছা, আমি স্ক্রিন অন করছি, সবাই নিজেদের খাতা পেনটা রেডি হয়ে যাবেন। আচ্ছা, সবাইকে বলেছিলাম শুদ্ধ বস্তে, সবাই কি মোটামুটি নিজেদের শুদ্ধ বস্তে বসেছেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, আমাদের এই ক্লাসের প্রথম এবং সব থেকে মেজর পয়েন্ট এবং মেজর বিশ্লেষণ, সেটা হচ্ছে রেমেডি কি, আর এই রেমেডি কি জন্য করতে হয়, রেমেডি করার ধরন কি, রেমেডি করার ফলে আমাদের লাইফে কি পসপেরিটিস বা কি আমরা পেতে পারি। সবার আগে একটা কথা বলি, রেমেডি এটা আমাদের আগের দিনে পড়ানো হয়েছে, তাই আজকে আমি রিভিশনের জন্য একটু হালকা ব্যাপারটা পড়িয়ে দিয়ে এগিয়ে যাব। আচ্ছা, 2 মিনিট সবাই একটু লাইনে থাকুন, আমি 2 মিনিট আসছি। শোনা যাচ্ছে তো এবার?
Am I audible? হ্যাঁ, প্রতিকার বা রেমিডিস। Yes, sir. প্রতিকার বা রেমিডিস আজকে আমরা প্রথমেই একটু শর্টলি এটাকে নিয়ে বিশ্লেষণ করে নেব, কারণ অনেকে ডাইরেক্ট পেইড গ্রুপে জয়েন হয়েছে, ডেমো ক্লাস করেনি। ঠিক আছে, তা জ্যোতিষ শাস্ত্রে বহু মানুষের মনোযোগ সাধারণত প্রতিকারের দিকে বেশি ঝোঁকে। এটা ভেরি ফ্র্যাঙ্কলি, সাধারণ কোনো মানুষ বা কোনো ক্লায়েন্টের কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে কোনো ক্লায়েন্ট আসলে, স্যার কি পাথর দিচ্ছেন, আমি কি করব, আর অনেকের মধ্যে একটা এরকম ধারণা রয়েছে যে রেমেডি করলে তার লাইফে সব প্রবলেম সলভ আউট হয়ে যাবে। আমি প্রথমত বলবো দ্যাট ইজ টোটালি রং। রেমেডি করলেই আপনার লাইফে সমস্ত প্রবলেম সলভ আউট হয়ে যাবে, তাহলে সবাই রেমেডি করে সবার আজকে প্রবলেম সলভ আউট হয়ে যেত। তাহলে দ্বিতীয় কোশ্চেন এখান থেকেই আসে, আপনাদের করা উচিত, করেননি, আমি করছি, যে স্যার তাহলে রেমেডি করবো কেন? রেমেডি করে যখন প্রবলেম সলভ আউটই হবে না, তাহলে রেমেডি করবো কেন? এই কোশ্চেনটাও এর সাথে সাথে আসে। তা সেই কোশ্চেনটার সাথে সাথে একটা জিনিসই বলবো, রেমেডি করব কেন? আর রেমেডি করলে স্যার আপনি বলছেন যে সব প্রবলেম সলভ আউট হবে না, তাহলে রেমেডি কেন? তাহলে রেমেডির সার্থকতা কোথায়, রেমেডির উদ্দেশ্য কোথায়? এই তিনটে মেজর পয়েন্ট উঠে আসছে। সেই পয়েন্টগুলোকে মনের মধ্যে রেখে দিন, খাতার এক সাইডে নোট ডাউন করুন, সেই পয়েন্টগুলোর উত্তর আজকে আমরা পাবো। ঠিক আছে, তো কি বলছে, একজন জ্যোতিষীর বিশ্বাসযোগ্যতা শুধু ভবিষ্যৎবাণী নির্ভুলতার উপর নির্ভর করে না। আপনি কখনোই একজন ভালো জ্যোতিষী নন যখন আপনি একজনকে বলছেন আপনার গত বছর এই হয়েছে, আপনার গত বছর ওই হয়েছিল, আপনি গত বছর এটা কিনেছেন, আপনি আগামী বছর এটা পেয়েছেন, আপনার আগামী দিনে এটা হবে। ইউ আর নট এ গুড অ্যাস্ট্রোলজার। আপনি তখনই একজন ভালো অ্যাস্ট্রোলজার হবেন যখন আপনার দেওয়া স্টোন, আপনার দেওয়া ক্রিস্টাল, আপনার দেওয়া সবকিছু নিয়ে সেই মানুষটি তার প্রবলেম থেকে বেরিয়ে এসছে। আর সর্বোপরি একটা কথাই বলবো, রেমেডি হচ্ছে এমন একটা জিনিস যেটা চোখ বন্ধ করে বিষ পান করার সমতুল্য। কথাটা বোঝা গেল কি বললাম? চোখ বন্ধ করে বিষ পান করার সমতুল্য। যদি আমরা ইউনিভার্স এবং রেমেডির উপর ভরসা রাখি, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কোয়েশ্চেন, আমরা সেই রেমেডিটা শুরু করব। তাহলে এবং প্রতিকার এবং পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মিশে যায়, তখনই একজন জ্যোতিষ চর্চা ব্যক্তি তার দৃঢ় বিশ্বাস তার মার্কেট বা তার ক্লায়েন্টের প্রতি গড়ে ওঠে। বর্তমান যুগে বিশেষ করে সামাজিক মাধ্যমে জ্যোতিষবিদ্যাকে প্রায় সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই বলে থাকেন এটি নিরর্থক, এর প্রতিকারগুলো কোনো কাজ করে না, এই অ্যাস্ট্রোলজার পয়সা নিচ্ছে, কোনো লাভ নেই, এগুলো সব ভোগাস, এগুলো কিছু না, এগুলো মানুষকে ঠকানো, এগুলো চোখের কার্যকাল, এগুলো একটা বিভিন্ন রকম একটা মতবাদ নিয়ে মানুষের মধ্যে একটা রয়েছে। ঠিক আছে, তো অনেকেই বলে থাকেন এটা, কিন্তু দ্যাট ইজ টোটালি রং। দ্যাট ইজ টোটালি রং। কারণ এই বিদ্যা আজ নয়, এই বিদ্যা বহু যুগ 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 আগে থেকে এই বিদ্যা এসে আসছে। আমরা শুধু সময় আর কালের নিয়মে সেই রেমেডিগুলোকে কিছুটা মডিফিকেশন করেছে। আমি একটা কথা বারবার বলি, সময়ের আগে কেউ না, তাই সময়কে সময় দিন, একদিন সময় আপনাকে সময়টা ফিরিয়ে দেবে। এই কথাটা আমি বারবার বলি, আজও বললাম। ঠিক আছে, রেমেডি কি? হোয়াট ইজ দ্য রেমেডি? জ্যোতিষশাস্ত্রে একটি প্রকার যার তিনটে স্তম্ভ বা পায়া কাঠামোর মতন আটকে রয়েছে। এই রেমেডি করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় নিতে হবে। দ্যাট ইজ হচ্ছে কার্মা, আপনার কার্মা, আপনার অরা, এবং সর্বোপরি আপনার লাইফের সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সেই ব্যক্তির অ্যাট্রিবিউশন। যখনই আমরা আমাদের কার্মাতে কি বলছে, যেটা আমরা দৃশ্যমান বা বাস্তব পদক্ষেপকে বোঝায়, ব্যক্তি সম্পাদনা করতে হয়, যেমন রত্ন ধারণ, মন্ত্র জপ করা, ক্রিস্টাল ব্যবহার, দান করা, উপবাস করা, ফাস্টিং করা, ঠিক আছে, বিভিন্ন কিছু ক্রিয়া করা, এইগুলো সমস্তটাই হচ্ছে
একটা অ্যাকশন বা কর্ম, কারণ আমি একটা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ। আমি একটা রত্ন পড়ছি হাতে, এটা একটা অ্যাকশন। হাতের মধ্যে পাথরটা নিচ্ছি, হাতে ঢোকাচ্ছি, তাকে যত্ন নিচ্ছি, দ্যাট ইজ দ্য অ্যাকশন। আমি একটা ক্রিস্টাল পড়ছি, সেটাও একটা অ্যাকশন। আমি একটা দান করছি, সেটা তো একটা অ্যাকশন। আমি একটা জিনিস নিয়ে, একটা গরিব মানুষ হোক, একটা মন্দির হোক, একটা একটা গরু হোক বা একটা বিভিন্ন জিনিস হোক, তাকে দান করছি, দ্যাট ইজ কল অ্যাকশন বা কর্ম। কেন আমি একটা ক্রিয়া করছি, দ্যাট ইজ কল ক্রিয়া। এবং দ্বিতীয়টা কি হচ্ছে? আভা বা অরা। অরা, যিনি প্রতিকার নির্দেশন করেন, মিন্স আমি। আমি আমি আপনাকে তো প্রতিকারটা দিচ্ছি, বা আমার গুরু দ্বারা আপনার কাছে যে আমি যেটা শিখেছি সেটা আপনার কাছে যাচ্ছে। এই আমি যে ব্যক্তি, আমার ওরা কতটা ক্লিনজিং, আমার প্রাণ শক্তি কতটা উজ্জীবন, আমার প্রাণ শক্তি কতটা প্রখর। এই আজকে আমাদের ক্লাসে আছে হ্যাপির সাথে সকালেই কথা হচ্ছিল, বললো যে স্যার আপনার থেকে ক্লাস করে কিছু জিনিস করে বা কিছু ক্রিয়া করে আজ আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার প্রাপ্তি কিন্তু এটাই। আমি কাউকে বলি না আমার রিভিউ একটা গ্রুপে পোস্ট করো বা আমার রিভিউ একটা ফেসবুকে দাও, কারণ আমি রিভিউতে বিশ্বাস করি না। রিভিউ হচ্ছে এই যে ওর অন্তরাত্মা যে কথাটা বললো, দ্যাট ইজ কল রিভিউ। রিভিউ আর কিছু হয় না। ওই ঢালাও করে ফেসবুকে তোমার দেওয়া হোয়াটসঅ্যাপ ও হ্যাপি মুখে বললে হবে না। আমি আমি যেটা দিয়েছি, তোমার যেটা কাজ হয়েছে তুমি হোয়াটসঅ্যাপে লেখো, সেই হোয়াটসঅ্যাপটাকে আবার কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, দ্যাট ইজ নট গুড কর্ম, দ্যাট ইজ বিজনেস। অবশ্যই করবো, বিজনেসও করবো, কিন্তু সবকিছু একটা লিমিটেশনের মধ্যে। একটা মানুষের ক্রিয়াটা হয়েছে, সেটা ও যেরকম আমাকে গ্র্যাটিটিউড জানালো, আমি কাকে গ্র্যাটিটিউড জানালাম সঙ্গে সঙ্গে জানো? আমি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানালাম যে ওর কাজটা করে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তাহলে আমি কেউ না, আই এম এ মিডল ম্যান। আই এম এ মিডল ম্যান। যেমন সিএসসি ল্যাম্পপোস্ট থেকে তোমার বাড়িতে কারেন্টটা আসতে গেলে একটা মাঝখানে ট্রান্সফরমার আছে, অ্যান্ড দ্যাট ইজ ট্রান্সফরমার। আমি তোমার আর ইউনিভার্সের মাঝখানে একজন সংযোগকারী ব্যক্তি বা বস্তু, যাই বলো। বুঝতে পারলাম? ক্লিয়ার? ক্লিয়ার আমার ব্যাপারটা? তাহলে আমার অরা বা আমার আধ্যাত্মিকতা যতটা ক্লিনজিং হবে, যতটা পরিষ্কার হবে, আমার দেওয়া রেমিডি ততটা ফল দেবে। আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো শিক্ষক এই কথাটা তুলে ধরেছে আপনাদের সামনে? বুকে হাত দিয়ে বলুন তো। কারণ সবাইকে নিজেকে বড় করতে ব্যস্ত, এই কথাটা বলবে না। কারণ এই কথাটার মধ্যে তো নিজেকে একটু ছোট করা আছে। অবশ্যই নিজে যারে বলো বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে। এটা আমরা ছোটবেলায় পড়েছি, এটাই হচ্ছে নিয়ম। তাই আপনার গুরু বা আপনার যে রেমেডি প্রদান করছে, তার জ্যোতিষ, আত্মশক্তি এবং আধ্যাত্মিকতা যত বেশি গভীর হবে, প্রতিকার তত বেশি কার্যকর ফল দেবে। এবং এই দ্বিতীয় হচ্ছে ব্যক্তি বা পার্সন, যিনি প্রতিকার গ্রহণ করছে, তার জীবনযাত্রা এবং চিন্তাধারার সঙ্গে প্রতিকার সামঞ্জস্যতা প্রয়োজন। আজকে আমি একটা রেমেডি দিলাম, ধরো আমি আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, তাহলে একটা রিয়েল উদাহরণ দিচ্ছি না, একটা রিয়েল লাইফের ক্লায়েন্ট কথা বলি। একটা ক্লায়েন্ট এসেছিল আমার কাছে, ঠিক আমি যেখানে বসে আছি আমার পাশে সোফা আছে, যারা আমার বাড়িতে এসছো তারা জানে। তো অনেক কথা হলো, অনেক কিছু আলোচনা হলো। আমি বললাম ওয়াইন খান? বলছে হ্যাঁ স্যার, ওটা চলে। স্যার আমার কাজ হয়ে যাক, আপনাকে একদিন একটা দামি জিনিস দিয়ে যাবো। আমি হাসলাম, ঠিক আছে। ওনার মনে হয়েছে তাই কথাটা বললো। তো আমি ওনাকে বললাম যে দাদা আমার কাছে এসছেন, ফিস দিয়েছেন, আমার দেওয়ার মধ্যে কিন্তু স্টোনের দেওয়াটা আমি খুব কম প্রেসক্রাইব করি, কিন্তু আমি যে রেমেডি দেবো সেগুলো হচ্ছে 10 টাকা 20 টাকা রেমেডি, কিন্তু প্রথম সত্যটা আপনাকে ওয়াইন ত্যাগ করতে হবে। লোকটা এরকম ঘামতে আরম্ভ করলো, স্যার খাওয়া যাবে না? স্যার আমরা বেশি খাই না স্যার, সপ্তাহে শনিবার দিন করে খাই। আমি বললাম হরে কৃষ্ণ, প্রথমেই তো শেষ করে দিলেন। স্যাটার্নের দিন আপনি ওয়াইন খাচ্ছেন। আর আমাদের বেশিরভাগ বাঙালি আমরা স্যাটারডে নাইট পালন করি, স্যাটারডে নাইট পার্টি। এটাই হচ্ছে জীবনের শেষ হওয়ার প্রথম এবং সর্বোপরি রাস্তা। তাই স্যাটারডে নাইট পালন করে লাভ নেই, নিজের লাইফে স্যাটার লাইট জ্বলে যাবে।
তো আমি বলছি স্যার আমি রোজ খাই না স্যার, আমি একটু শনিবার আর রোববার দিনটা একটু হয়। তাহলে স্যার আপনি যখন বলছেন স্যার মাসে অন্তত 2 দিন খাবো, তাহলে না একদিনও খাওয়া যায় না। তো লাস্টে অনেক অনেক চিন্তা ভাবনা করলো হাজব্যান্ড ওয়াইফ, এটা না হলে আমাদের তো স্যার রিফ্রেশমেন্ট হয় না। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ দুজনই বলছে। ওই স্যার আর এসছিল ঠিক হোলির আগে, আমার মনে আছে। হ্যাঁ, স্বস্তিক এই ঘটনাটা অপূর্বদা জানে, অপূর্বদাই ক্লায়েন্টটাকে নিয়ে এসছে। তো আচ্ছা স্যার, শুনবো একদিন। বলছে স্যার সামনে হোলি স্যার, স্যার হোলির দিনটা একটু খাই। আমি বললাম হোলির দিনটা খাবেন, আচ্ছা খান। কারণ আমি জানি তার আগে ওকে কোনো রেমেডি দেবো না, তার আগে কোনো কাজ শুরু করাবো। আচ্ছা ঠিক আছে, হোলির দিনটা খান। এবার বললো স্যার কালকে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবো, কালকে না পরশুদিন, রোববার পরশুদিন নিয়ে যাবো, বাস্তুটা করে দেবেন। বললাম ঠিক আছে। আমি বললাম যে আপনি পারবেন আমাকে নিয়ে যেতে? দেখুন অপূর্বদা আমার মুখের দিকে তাকিয়ে আছে, চলে গেলেন, ফেস দিয়ে যাবে রীতিমতন। পরের দিন সকালে বলছে অপূর্বদাকে খবর দিয়ে পাঠিয়েছে, আমরা না ওনার কথা মতো না মানতে পারবো না, এই মুহূর্তে না একটু থাকুক আমাদের কাজটা, যদি হয় আমরা খবর দেব। আমি মনে হলো আমি তো অনেক আগেই জানি, কারণ আপনার সেই লেভেল অফ জায়গা এখনো পূর্ণ হয়নি, আপনার ঘাত প্রতিঘাত খাওয়ার সময় এখনো শেষ হয়নি। তাই ইউনিভার্স আপনাকে কলিং দিয়েও আপনি সেই কলিংটা নিতে পারলেন। জীবনে একটা সময় পরবর্তীকালে বুঝবেন। তার থেকে 3 মাস পরে আবার ফোন করেছিল, হাজবেন্ড জেলে গেছে, একটা ফ্রড কেসে ধরা পড়েছে, ওয়াইফটি আমার কাছে আসতে গেছিল। আমি বললাম দিদি ভাই আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, আপনি বরং অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আমার মনে হয়েছে সেটা আমার পক্ষে আর নেওয়াটা ঠিক হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমাদের পেজ গ্রুপে একটু লিখে দাও তো, গ্রুপ ক্লাস স্টার্ট জয়েন করেনি আমাদের পেজ গ্রুপ থেকে। ওকে স্যার, লিখে দিচ্ছি। সেইটাই প্রথম কথা বলি, যে ব্যক্তিকে রেমেডিটা দিতে হবে সেই ব্যক্তির জীবনযাত্রা আর তার চিন্তাধারাটাকে কিন্তু তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তোমাকে আগে নিজের মধ্যে এই গুণটাকে আনতে হবে বস, তারপরে তুমি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার হতে পারবে। আর তার মানসিকতা কতটা গভীর, তার চিন্তা ভাবনা কতটা ক্লিন, সেটাকে তোমাকে পুরোপুরি ইনটিউশন করতে হবে এবং সেটাকে সম্পূর্ণ অ্যানালাইসিস করতে হবে। আর সব থেকে বড় কথা, যেসব ক্লায়েন্ট প্রথমেই তুমি রেমেডি দেওয়ার পরে বলবে স্যার এটা কতদিন করব, স্যার এটা করলে কি হবে, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলবো যদি রেমেডি অর্ধেক বলে থাকেন ওখানে স্টপ হয়ে যায়, যদি পুরো বলে থাকেন তাহলে বলবো ইগনোর করুন, কারণ সেই রেমেডিটা তার আর কাজ হবে না। বা রেমেডি দেওয়ার আগে ক্লায়েন্টকে একটা সতর্কতা বার্তা আপনি দিয়ে দিন, আমি যা বলবো সেটা যদি এক মনে, এক কথায়, এক কণ্ঠে বিশ্বাস করে শুরু করতে পারেন তাহলেই আমি আপনাকে প্রসেস করব, আদারওয়াইজ জয় শ্রীরাম। এই কথা একদম বলে দেবেন, পয়সার পেছনে ছুটবেন না, তাহলে আপনার কর্ম খারাপ হবে। ক্লায়েন্ট বল হ্যাঁ স্যার আপনি যা বলবেন বলবো স্যার, আপনি গুরুদেব স্যার, আপনি যা বলবেন তাই বলুন স্যার, বলুন। বললো, আপনি বললেন, সে শুনলো, শুনে চলে গেল, সে কিছু করলো না, আপনার কোনো দোষ নেই। বাট আপনি তাকে জাজমেন্ট না করে আপনি একদম আপনার গুরু শিখিয়েছে একদম খাতা থেকে 10 পাতা রেমেডি লিখে দিলেন, ভস্যে ঘি ঢাললেন, নিজের কর্মটাকে, নিজের অ্যালাইনটাকে খারাপ করলেন। নিজের অ্যালাইনটাকে যত খারাপ করবে তত খারাপ হবে। বুঝতে পারছি কি বলছি আমি কথাটা? ইজ দিস ক্লিয়ার? সবার দেখছি ক্যামেরা গুলো অফ হয়ে গেছে, তার মানে সবাই সবার মতন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো আমি বলছি এই ক্লাসটা অ্যাটলিস্ট ক্যামেরা যেন অন থাকে, আমার সাথে ইয়ার টু ইয়ার কানেকশন, আর্ট টু আর্ট, আই টু আই কানেকশনটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এর জন্য ক্লায়েন্টকে আগে প্রেডিক্ট করুন, আগে ক্লায়েন্টের ইতিহাস প্রেডিক্ট করতে হবে না। দরকার হলে 5 মিনিট 10 মিনিট ক্লায়েন্টের সাথে গল্প করুন, 10 মিনিট গল্প করুন। থ্যাংক ইউ দেবব্রত দা, অফিসে থেকেও ক্লাস করার জন্য। দ্যাট ইজ কল হচ্ছে এনার্জি, এটাই হচ্ছে এনার্জি। ঠিক আছে, তো এইটাই বলবো যে আগে ক্লায়েন্টকে অ্যানালাইসিস করুন, গল্প করুন, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার বাড়িতে কজন আছেন,
কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, কি খাবার খেতে ভালোবাসেন। দেখো, কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, কোথায় কি খাবার খেতে ভালোবাসেন, এর মধ্যেখান দিয়ে তুমি তিনখানা জিনিস বার করে নেবে। কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, সমুদ্রে যেতে ভালোবাসেন, না পাহাড়ে যেতে ভালোবাসেন, না অ্যাডভেঞ্চারে যেতে ভালোবাসেন, না কলকাতা ওয়াক স্ট্রিট করতে ভালোবাসেন। এটার মধ্যে থেকে তুমি অনেক কিছু অ্যানালাইসিস করে নিতে হবে। কি ধরনের খাবার খেতে ভালো লাগে। কিছু ক্লায়েন্ট আপনার বললো, স্যার আমার চাইনিজটা হেভি লাগে, স্যার আমার বিরিয়ানি হেভি লাগে, স্যার আমার তো স্যার মোগলাইটা ফাটাফাটি, স্যার আমার নন ভেজটা থেকে আমার ভেজটা আমাকে বেশি টান। এই যে ক্লায়েন্টের ডেফিনেশন, কে বলে আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু স্যার আমাকে আপনি আমাকে ভেজ দিন, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোকে আপনি বুঝুন। স্বস্তিক একটু দেখো তো, জয়েন্টে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, জয়েন হতে পারছে না। অলরেডি জয়েন করে নিয়েছেন অর্পিতা ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটাই, নিজের কার্মাটাকে আগেই ডিসক্লোজ করবেন না, নিজের প্রেজেন্টেশনটাকে আগেই ডিসক্লোজ করবেন না। ক্লায়েন্টকে পরখ করুন, ক্লায়েন্টকে জাজমেন্ট করুন। 5 মিনিট জায়গায় 10 মিনিট সময় দিন। ভাবুন, 10 মিনিটটা কিন্তু বৃথা। উনি কি খেতে ভালোবাসে, উনি কোথায় ঘুরতে ভালোবাসে, ওনার বাড়িতে কজন আছে, বাবা কি করেন, ওনার মা কি করেন, এটা আপনার অ্যাস্ট্রোলজারের কাজ না। কিন্তু আমি বলবো এইটাই আপনার সর্বপ্রথম কাজ। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এটাই, যে ক্লায়েন্টকে জাজমেন্ট করা। যখন আপনি তার জাজমেন্টটাকে আপনি ফুলফিল করবেন, আপনার কাজ আরো বেশি ইজি হয়ে যাবে। দেখলেন, এবার লিখে নিন। হ্যাঁ, এগুলো পিডিএফ এ নিন। দেখলেন একটা ক্লায়েন্ট বললো যে স্যার আমার বিরিয়ানিটা খুব প্রেফারেবল, তাদেরকে মন্ত্র দেবেন না। স্যার আমি নন ভেজ খেতে খুব ভালোবাসি, বা ভেজও আমার খুব ভালো লাগে, তাদেরকে এই একই লাইনে মন্ত্র তন্ত্রের কোনো ক্রিয়া দেবেন না, তাদেরকে স্টোন দিন, ক্রিস্টাল দিন। এই ক্লায়েন্টদের স্টোন দিন, ক্রিস্টাল দিন। আর যারা নিজেকে ঈশ্বরের সাথে মিলাতে পারবে বা নিজেকে অ্যালাইন করতে পারবে, আপনার সাথে কানেক্ট হতে পারবে। হ্যাঁ, এমন অনেক নন ভেজ খাই, কিন্তু আমার ভেজ আমার ভালো লাগে, তাকে সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্রোচ করুন। নিরামিষ খেতে পারবেন 7 দিনে অন্তত 5 দিন 4 দিন। সে যখন একদম উইদিন আ সেকেন্ড কোনো কিছু না ভেবে আপনাকে রিপ্লাই অ্যান্সার দিল, হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই স্যার, আমি 4 দিন 5 দিন নিরামিষ খেয়ে নেবো স্যার, দ্যাট ইজ কল কাস্টমার। আপনি যেভাবে চাইছেন এই ক্লায়েন্ট আপনার সেই ক্লায়েন্ট, তাহলে সেই ক্লায়েন্টকে অ্যালাইনমেন্টটাকে সেইভাবে করুন, সেই ক্লায়েন্টের অ্যালাইনমেন্টটাকে সেইভাবেই করুন। বুঝতে পারলাম? তাকে আপনি মন্ত্র দিন, তন্ত্র দিন, যন্ত্র দিন, হ্যাঁ বিভিন্ন কিছু দিন, সেটা কাজ করবে। কিন্তু যে মানুষটা একদম পথের কিনারে এসে দাঁড়িয়েছে, এবার একটা ব্যাপার, দুটো টুইস্ট আছে। পয়সা নেই, মানে জীবনের সমস্ত ধাক্কাকে একদম শেষ কিনারে এসে দাঁড়িয়ে আছে। মানে আপনাকে ভেবেছিল একটা শিকড় ধরে উপরে সিঁড়িতে উঠবে, জল থেকে উঠে উপর থেকে উঠবে, কিন্তু সেই মানুষটা নন ভেজ খেতে ভালোবাসে। সেই মানুষটাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করুন। আপনার পক্ষে তো স্টোন পড়া সম্ভব নয়, আপনার পক্ষে তো আদার্স কিছু এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়, কিন্তু আপনাকে যে রেমিডি দেবো সেই রেমিডিটা 5 টাকা 10 টাকা, কিন্তু আপনাকে নন ভেজ ছাড়তে হবে। তার ফ্র্যাকশন অফ সেকেন্ডে রেজাল্ট কি দেখুন। হ্যাঁ, নন ভেজ ছাড়তে হবে, একদম খাওয়া যাবে না, থেমে যান, সময়। কিন্তু যে ক্লায়েন্টটা সঙ্গে সঙ্গে আপনি যা বলবেন, যদি বলেন স্যার 1 পায়ে দাঁড়িয়ে থাকতে হবে রোদের মধ্যে, স্যার আমি পারবো। ভাবুন, ইউনিভার্স তাকে চাইছে, আপনার হাতটা বাড়িয়ে দিন, তাকে আপনার আশীর্বাদ তাকে দিন। আমার গায়ে কাটা দিচ্ছে কথাগুলো বলতে গিয়ে। মানে নিজেকে অ্যালাইনমেন্ট করুন তার সাথে, আপনার সর্বস্ব তাকে বিলিয়ে দিন। বিলালে কমে না, বিদ্যা দানে বাড়ে। আপনাকে তার 50 টাইমস করে ফিরিয়ে দেবেন। আপনি তো ভাববেন এই ক্লায়েন্টটার থেকে আমি 1 টাকাও পেলাম না, শুধু ওই 501 টাকা বা 301 টাকা বা 1001 টাকা ফিস নিলাম, এটাই অনেক। এ থেকে আপনি 5 লক্ষ টাকা 5 কোটি টাকা ইউনিভার্সাল ব্লেসিং পাবেন, যেটা কয়েক কোটি টাকার দাম।
তাই এইভাবে রেমেডিকে জাজমেন্ট করা শিখতে হবে। আর সর্বোপরি যে ক্লায়েন্ট প্রথমে এসে আপনাকে কোশ্চেন করবে, স্যার কতদিনে রেজাল্ট পাবো, স্যার এটা করলে কি আমার সব হয়ে যাবে, এটা করলে কি আমার সব প্রবলেম দূর হয়ে যাবে? না, এদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। এটা কোনো জাদু না, এটা কোনো টোনা না, এটা একটা ওয়ার্ক। আপনি যেমন ছোটবেলায় আপনার সন্তান হয়েছিল, সন্তান প্রথমে দুধ খেতে পারতো না, রিফিল করে খাওয়াতেন, তারপরে মায়ের অঙ্গে দিয়ে সন্তানকে আস্তে আস্তে বোটার দ্বারা দুগ্ধপান করাতেন, তারপরে আস্তে আস্তে আপনি ফিটিং বোতল ধরালেন, তারপরে আস্তে আস্তে আপনি ঝিনুক বাটি ধরালেন, তারপরে আস্তে আস্তে আপনি চামচ ধরালেন, তারপরে আস্তে আস্তে আপনার বাচ্চা আস্তে আস্তে নিজে খেতে শিখলেন। রেমেডিটাও তাই, এটা একদিনে আপনার লাইফে খারাপ হয়নি, তাই একদিনে ভালো হবে সেই উচ্চাকাঙ্ক্ষাটার আশা রাখবেন না। দীর্ঘদিন করুন, জীবনকে আবার সমতল পথে আনুন, জীবনে যা ভুল করেছেন বা অ্যালাইনমেন্ট কর্মগুলোকে নষ্ট করেছেন সেগুলোকে আবার সঞ্চয় করুন, দেখুন আবারও আগের দিন ফিরে পাবেন। ইউনিভার্স কিছু নেয় না আমাদের থেকে, শুধু দেয় দেয় দেয়, দুহাত ভরে, শত হাত ভরে দেয়। আমরাই আমাদের হাতটাকে বন্ধ করে রাখি, আমাদের ঘরটাকে বন্ধ করে রাখি, আমাদের মনের দরজাটাকে বন্ধ করে রাখি। তাই এই দরজাটাকে আগে সবার প্রথমে খুলতে হবে। এই দরজাটা খুলে ইউনিভার্সকে ডাকুন, প্রভু আমার কাছে আসো, প্রভু আমার যত ভুল আছে, আমার যত প্রবলেম আছে, আমার যত দোষ আছে, তোমার সন্তান ভেবে, তোমার অধম ভেবে আমাকে মার্জনা করো। আমি আর পারছি না, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। প্রতিদিন শোয়ার আগে এই কথাগুলো ইউনিভার্সকে জানাবেন, ঠিক আছে? যেমন মন্ত্র উচ্চারণ, মন্ত্র উচ্চারণের যেরকম পদ্ধতি আছে, মন্ত্র উচ্চারণ কিন্তু সংস্কৃত ভাষাতেই করতে হয়। কিন্তু কি ওই বললাম, কালের নিয়মে, সময়ের পরিবর্তনে আমরা সেগুলোকে অ্যালাইনমেন্ট করেছি, তার বিভিন্ন রূপ দিয়েছি। কিছু রূপ হচ্ছে আমাদের যন্ত্র, কিছু রূপ হচ্ছে সুইচ ওয়ার্ড, কিছু রূপ হচ্ছে হিলিং কোড এবং সিগলি, ঠিক আছে? সেইগুলোর মাধ্যমে আমরা আজকের ডেটে মন্ত্রকে বিশ্লেষণ বা বিভাজন করেছি। তাই প্রতিকার দেওয়ার আগে প্রতিকার কাকে দিচ্ছেন, সে আদতে সেইটা পালন করতে সক্ষম কিনা, তার জাজমেন্ট করা কিন্তু আপনার দায়িত্ব। না হলে এর ব্যাড কার্মা আপনার কাছেই ফিরে আসবে, ঠিক আছে? ওকে, এখানে কি বলছে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি কোনো জ্যোতিষ বা গুরু এমন প্রতিকার নির্দেশ করেন যা ব্যক্তির সাধ্যের বাইরে, তবে দোষ কিন্তু সেই ব্যক্তির নয়, বরং প্রতিকার রূপের মধ্যেই রয়েছে। তার মানে সে তার ব্যাড কার্মা, ব্যাড অ্যালাইন আপনার কাছে রিভার্ট ব্যাক হবে। অনেকে বলে না, অন্যের কাজ করতে গিয়ে, স্যার আজকে আমি 2-3খানা হিলিং করিয়েছি, স্যার আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছি, এরকম কথা শুনবে। যারা হিলিং করে এরকম কেউ আছে এখানে উপস্থিত, আগত, হিলিং করে এরকম কেউ আছে? আমার ক্লাস করছে এরকম কেউ আছে হিলিং এর সাথে, হিলিং প্রফেশনের সাথে যুক্ত? হিলিং দেওয়ার পর এরকম কখনো ফিল হয় যে আমি প্রচন্ড পরিমাণে মেন্টালি এবং ফিজিক্যালি উইক হয়ে পড়ছি? অনেক সময় হয়েছে, মানে বলতে গেলে প্রতিদিন হয়। যখন হেলথ হয় তখন বেশি ব্যাপারটা কাজ করে। কেন বলতো? অপাত্রে ঘি দান করছো। তুমি যে হিলিংটাকে দিচ্ছ সেই ব্যক্তি সেই হিলিংটা নেওয়ার জন্য প্রস্তুতি না। আমি এর জন্য সবাইকে আজকে কেন বলেছি শুদ্ধ অবস্থায়, এমনকি আমি নিজেও কিন্তু, আমাকে কখনো দেখো এরকম ভাবে এই অবস্থায় ক্লাস করাতে, এই রং মেখে জং মেখে ক্লাস করতে দেখো? দেখো না। তাহলে একটা কথা এইভাবে, এর জন্যই বলা যে হিলিং দেওয়ার কিছু নিয়ম আছে, হিলিং করার কিছু নিয়ম আছে, এবং নিজেকে প্রোটেকশন নেওয়াটা খুব দরকারি। তা সেই জিনিসগুলো একটু নিজের মধ্যে শিখতে হবে, জানতে হবে, তার জন্য এই কোর্সটা, ঠিক আছে? ওকে, আমরা এবার আমাদের
এটা তো আমাদের প্রতিকার ভেদ আছে, ফর্মস অফ রেমেডি, এটা একটু হালকা করে পড়িয়ে যাই। প্রাচীনকালে কিছু আছে ট্র্যাডিশনাল রেমেডি, কিছু আছে আপনার হচ্ছে আধুনিক রেমেডি, ঠিক আছে, ওকে, কন্টেম্পোরারি রেমেডি। তা আমাদের প্রাচীন রেমেডিতে বা ট্র্যাডিশনাল রেমেডির মধ্যে কি ছিল? জপ বা উপাসনা, তন্ত্র, তাবিজ, রত্নধারণ, দান, সেবা, উপবাস, বিভিন্ন আচার, তান্ত্রিক ক্রিয়া, এইগুলো এটা এক ধরনের আমাদের স্বাস্থ্য দ্বারা পরীক্ষিত এবং এটা শাস্ত্রে স্বীকৃত। পরীক্ষিত বললেও ভুল হবে, স্বীকৃত। শাস্ত্র মানে আমাদের বেদ, বেদাঙ্গ, বেদান্ত, ঠিক আছে, এই তিনটেতেই এইগুলোর উল্লেখ আছে, ঠিক আছে। আর সমসাময়িক, এই যে বললাম সময়ের কালে নিজেদেরকে পরিবর্তন করতে হয়, তাই সময়ের সাথে সাথে সেই পুরনো জিনিসগুলোকেই একটু ডিমডিফিকেশন করা হয়েছে। সেগুলো হচ্ছে কি, যেমন সিজলিস, যেমন হচ্ছে সাবর মন্ত্র, ঠিক আছে, সিম্বল, হিলিং কোড, সুইচ ওয়ার্ড, অপনপো, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের এখন পদ্ধতিগুলোকে দিয়ে আমরা ট্র্যাডিশনাল থেকে বেরিয়ে এসে আমরা আধুনিক রেমেডিতে কনভার্সন হয়েছে। এই হলো আমাদের রেমেডি, ঠিক আছে, ওকে। এবং রেমেডিরও দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্সোনালাইজ রেমেডি, একটা ইউনিভার্সাল রেমেডি। ইউনিভার্সাল রেমেডি কি জিনিস, যেটা খুব শর্টে এগাচ্ছি যাতে পরে এগাতে হবে। এমনগুলো যেন প্র্যাকটিস করা যায়, কেউ করতে পারে, তাদের জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পরিস্থিতি যাই হোক না কেন, এগুলো হচ্ছে সর্বজনীন রেমেডি। যেমন আমরা বলি গরুকে খাওয়ান, মন্দিরে প্রতিদিন মন্দিরে ভিজিট করুন, আপনি মাছকে জলে আটা গুলে খাওয়ান, এইগুলো হচ্ছে সর্বজনীন রেমেডি বা ইউনিভার্সাল রেমেডি। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে স্যাটার্ন 4th হাউসে বসে আছে, আপনার জন্মকুণ্ডলিতে 1st হাউসে ভেনাস বসে আছে, এর জন্য যে স্পেশালাইজেশন রেমেডি সেটাকে বলা হয় কাস্টমাইজ রেমেডি। এবং এই ধরনের রেমেডি দিতে গেলে কিন্তু ব্যাকফায়ারের সম্ভাবনা থাকে। তাই জ্যোতিষ গুরু যখনই হচ্ছে এই কোর্সটাতে সবাই যখন সার্টিফিকেট পাবেন, তখন কিন্তু আপনাদের সার্টিফিকেটে লেখা থাকবে জ্যোতিষ গুরু। কারণ কি, এই কোর্সটার সার্টিফাইড কপিটার নামই হচ্ছে জ্যোতিষ গুরু। তার মানে আপনি রাজগুরু উপাধি পাবেন, রাজগুরু। অনেকেই জানেন, আমি কখনো মুখে বলি না, আমি কিন্তু আজ নয়, বহুদিন আগে থেকে রাজগুরু উপাধিতে প্রাপ্ত, এবং বিভিন্ন গ্রুপের কিছু লোক আছে যারা জানে, ঠিক আছে। তো এই রাজগুরু বা জ্যোতিষ গুরু এই উপাধিটা আপনারা আজকের পরে যারা এই কোর্সটা করবে তারা জানবেন, তারা পাবেন। তার মানে কি, আপনার কাছে রাজকীয়তা দেওয়ার একটা জায়গা রয়েছে বা ক্ষমতা রয়েছে, বা সেটাকে বিশ্লেষণ করা, সেটাকে প্রতিস্থাপন করার একটা জায়গা আছে। কারণ আপনি রেমেডি আজকের পর থেকে এই ক্লাসটা যখন কন্টিনিউশন হবে, আপনি রেমেডি তৈরি করতে পারবেন। যেমন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার দেখেছেন, হোমিওপ্যাথি ডাক্তার এই এটা একটা মেশায়, এটা একটা মেশায়, এটা একটা মেশায়, দেখেছেন কখনো? কোনো নির্দিষ্ট ওষুধ নেই, এটাতে একটু মিশালো, ওটাতে একটু মিশালো, এটাতে একটু মিশালো, মিশিয়ে ওষুধ বানালো, ঠিক আছে। আজকের পর থেকে আপনারাও হবেন সেই পার্সোনালাইজ রেমেডি এক্সপার্ট। আপনি বুঝবেন প্রবলেম থেকে আপনি মিক্সিং করে সলিউশন বার করবেন। এই কোর্সটার মধ্যে এত কিছু অ্যালাইনমেন্ট আছে এবং করা হবে। এবং যারা যারা জয়েন করেছেন তারা সত্যি ভাগ্যবান এবং ভাগ্যশালী। এবং যারা আজকে ক্লাসটায় আছেন, যদি মনে করেন আগামী দিনের ক্লাসগুলোতে আমার সাথে যোগাযোগ করে গ্রুপে পেমেন্ট করে জয়েন করতে পারেন, ঠিক আছে। আমাদের কোর্স ফি 3200 টাকাই রাখা রয়েছে, সেটাই রেখেছি। অনেকে রিকোয়েস্ট ছিল, যেটা একমাত্র লক্ষ্মী পুজোর দিন অফার দিয়েছিলাম, তারপর আমি কন্টিনিউ রেখেছি। তো আজকে আমরা এই দু ধরনের রেমেডি যেটা বললাম, মাস্টার রেমেডির মধ্যে পড়ে, একটা হচ্ছে ইউনিভার্সাল রেমেডি, একটা হচ্ছে পার্সোনাল রেমেডি। আমরা আজকে ঠিক এইখানে থেমে যাব, আমরা চলে যাব এবার আমাদের মেন সাবজেক্ট। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যেটা শেখালাম বা আমরা পড়লাম, এনিবডি এনি কোশ্চেন? আজকের ক্লাসটা খুব সুন্দর হচ্ছে, সবাই চুপচাপ আছেন। এখন আমি বলছি, আগামী 5 মিনিট আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করুন,
আমি তারপরে নেক্সট চ্যাপ্টারে আমাদের যাব। তারপর লিঙ্ক কেটে যাচ্ছে স্যার। কারো কোনো ডাউট বা কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করুন। জয় হরিদা শোনা যাচ্ছে না, আমি কিছু শুনতে পাচ্ছি না। উনি বলছেন বারবার লিংক কেটে যাচ্ছে। আমার লিংক কেটে যাচ্ছে? হ্যাঁ, উনি সেটাই বলছে। তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? ওই মাঝে মাঝে নেটওয়ার্কের এটা ইস্যু আছে, মানে ভিডিও ভিজুয়ালাইজেশন হচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। অসুবিধা নেই স্যার, চলুন, অসুবিধা নেই, হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবার ডাউট ক্লিয়ার? আমি যেভাবে বুঝিয়েছি আশা করি কোনো ডাউট থাকা উচিত না। তারপর যদি কোনো ডাউট থাকে বলতে পারো। না না, খুবই সিম্পলিসিটির মধ্যে হয়েছে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? এইবার আসছি আমাদের মেইন অ্যান্ড মেজর সাবজেক্টে, যে কার্যকর প্রতিকার করার নীতি, প্রতিকারের গোপনীয়তা। যে কোনো প্রতিকার করা হলে তা সবসময় গোপনীয়তা প্রয়োজন। এটা আমি বারে বারে বলি যে দান আর রেমিডি এমন একটা জিনিস, বাঁ হাত করবে ডান হাত জানবে না, ডান হাত করবে বাঁ হাত জানবে না। ঠিক আছে, এবং প্রতিকার ব্যর্থ হওয়ার প্রথম কারণগুলোর একটি হলো গোপনীয়তার অভাব। এই গোপনীয়তা এতটাই কঠোর করতে হবে, এমনকি আপনার নিজের জীবন সঙ্গীকেও জানানো যাবে না। যার সাথে রাত কাটান, দিন কাটান, সব কাটান, এইটা বলা যাবে না। আমাদের শাস্ত্রে গোপনীয়তা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যদি গোপনীয়তা ভঙ্গ হয় তবে এর ফলও ভিন্ন হবে। এবার আসছে কার্মায়, কি হবে, ইউনিভার্স থেকে কি ব্যাড রিয়াকশন, সেটা শিখবো আমরা। এতদিন তো রেমেডি করেছেন, অনেক কিছু করেছেন, আজকে বুঝবেন ডালের মজা কোথায়, কি ভুল করেছেন, জীবনে কতটা বিপর্যয়ের মুখে কেন পড়তে হয়েছে। সবকিছু ঠিক করা সত্ত্বেও জীবনে মিলছে না, এটা হচ্ছে না, সাকসেস পাচ্ছি না স্যার, কোথাও গিয়ে আটকে আছি স্যার, সব এসে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে। কেন কেন কেন? গোপনীয়তার অভাব। আমি তো কিছু লোককে দেখেছি করে ফেসবুকে পোস্ট করে, আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালা, আজকে 7টা প্রদীপ জ্বালালাম, আজকে 12টা বিয়ে করলাম। হোয়াট ইজ দিস? এগুলো কখনোই করবেন না। আমি জানি আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স, লাইক পাবেন, কমেন্ট পাবেন, টাকা পাবেন, কিন্তু একটা সময় গিয়ে জীবনের সব হারাবেন। তাই গোপনীয়তা বজায় রাখুন। আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, আমার ফেসবুক প্রোফাইল আমি খুব লিমিটেড, শুধু আপনাদের যেটুকু দরকার সেই একটা দিই। আমার কোনো ক্রিয়া বা আমার কোনো পোস্ট দেখেছেন কখনো? দেখবেন, কারণ এটা এতটাই দরকার গোপনীয়তা। তাই কি বলছে, এর গোপনীয়তা ভঙ্গ হলে এর রিয়াকশন ভিন্ন রকম হয়, ভিন্ন ভিন্ন। যদি বাড়িতে করা প্রতিকার ভঙ্গ হয় তার প্রভাব একরকম, আর যদি মন্দিরে করা কোনো রেমেডির গোপনীয়তা ভঙ্গ হয় তার প্রভাব একরকম। বুঝতে পারছেন? এতটা জানতেন কখনো না? কখনো ভেবেছেন যে শালা ভগবানকে ডাকবো, তাতেও আবার ভগবান পেছনে বাঁশ গুজে দেবে? হ্যাঁ, মা দুর্গার পেছনে যদি আপনারা বাঁশ গুজিয়ে দিতে পারেন তাহলে মা দুর্গা আপনাদের পেছনে গুজবে না? হ্যাঁ, যে বাংলায় একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই তো, মা দুর্গার পেছনে একটা বাঁশ গোজা থাকে, তো দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছেন, ভেরি গুড। নিউটন থার্ড ল। তাহলে মা দুর্গা উপরে বসে বসে আপনাদের পেছনে সেটা দেবে না? অবশ্যই দেবে। তাহলে সেটা যদি না পেতে হয় তার জন্য কি করতে হবে?
আজকের পর থেকে ডান হাত কাজ করবে, বা হাত জানবে না, বা হাত কাজ করবে, ডান হাত জানবে। বউ তো অনেক দূরের কথা, স্বামী তো অনেক দূরের কথা, বাবা মা তো অনেক দূরের কথা। ঠিক আছে, আপনি অবশ্যই অন্যদের প্রতিকার করতে উৎসাহিত করতে পারেন। দেখুন, পরের স্টেপ যাচ্ছি, আবারও ভুল হবে, আবারও ভুলটা শুধরান। আপনি অবশ্যই অন্যদের প্রতিকার করতে উৎসাহিত করতে পারেন, কিন্তু কখনোই প্রকাশ করবেন না আপনি নিজে কি প্রতিকার করেছেন। আপনার সাথে ঈশ্বরের মানে যিনি করেন ব্যক্তি আর যিনি দেন ঈশ্বর, এদের মধ্যে আপনি হচ্ছে একটা যোগসূত্র। একটু আগে বলছিলাম না, আমার বাড়িতে ইলেকট্রিকের লাইন চলছে, আর ইলেকট্রিক অফিস থেকে লাইন আসছে, আর আমি আর আপনার মাঝখানে, ইউনিভার্সের মাঝখানে আমি হচ্ছে সেই ট্রান্সফরমারটা, যেখানে ইউনিভার্স ঢেলে দিচ্ছে অনেক কিছু। আপনার বাড়িতে 4 মেগাওয়াট দরকার, আপনার বাড়িতে 5 মেগাওয়াট দরকার, আমি সেই কাজটা করি। কি দেবব্রত দা ঠিক বলছি তো? ইলেকট্রিকের ব্যাপারে আমি অতটা জানি না, উদাহরণটা ঠিক দিলাম তো? হ্যাঁ, ট্রান্সফরমারের মধ্যে ইলেকট্রিক ঢেলে দিচ্ছে, তারপর যেটুকু দরকার সেটুকু দিচ্ছি, তাই তো? বাড়ি বাড়ি আপনার কাজটাও তাই। তাহলে একদম একদম স্যার, 11,000 ভোল্ট থেকে এসে 440, তারপর 220 ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এই 11,000 ভোল্ট ইউনিভার্স আমার কাছে দিচ্ছে, বা আপনাদের কাছেও আগামী দিনে দেবে, কিন্তু যার যেটুকু ভোল্ট দরকার আপনাকে সেইটা বিবেচনা করতে হবে। 220 না 440, এই বিবেচনাটা আপনাদেরকেই শিখতে হবে। যে রিমিডি করছে আর যিনি রিমিডি দিচ্ছে, তাদের মধ্যে একটা যোগসূত্র থাকবেই। যদি কোনো অভিজ্ঞতা বা যদি কোনো সমস্যা শেয়ার করতেই হয়, সেটা ইতিবাচক হোক আর নেতিবাচক, তাহলে একমাত্র সেই ব্যক্তির সাথেই শেয়ার করবেন। মানে আমি আপনাকে একটা রেমিডি দিলাম যে দেবব্রত দা, সুমন্ত দা, স্বস্তিক দা, আপনারা এই রেমিডিটা করবেন। 3 জন করলেন, 2 জন গুড রেজাল্ট পেলেন, 1 জন ব্যাড রেজাল্ট পাবেন। ওই স্যারের ক্লাস হয়ে গেছে, এই জানিস তো, এটা আমি দেখেছি। আমি এটা বারণ করি না, আদার্স সমস্ত যে কোনো জায়গায় ক্লাস করবেন, আদার্স লোকদের সাথে যোগাযোগ করা বন্ধ, কিন্তু আমি বলি সবাই সবার সাথে কনসাল্ট করবেন, কারণ আমি একটু অন্য কিছুতে বিশ্বাস করি। তাই ফোন করে, জানি তো স্যার না আমাকে একটা রেমেডি দিল, আমার না রেমেডি না কাজ করলো না। ও বলবে, এই জানি তো যদি আমার না হয়েছে, মনে হয় না রেমেডির জন্য, অন্য কিছুর জন্য হয়েছে, আমি তো পরীক্ষা পাসই করতাম, পড়েই গেছিলাম। ও বলবে, আমিও তো পড়ে গেছিলাম, আমি কেন ফেল করলাম? ও বলবে, আমি সব লিখলাম, আমার নাম্বার দিল না। আবার আরেকজন বলবে, আমি না এখন কিছু লিখিনি, কিন্তু কি করেছে 80 পেয়ে গেলাম, আমি নিজেও জানি না। তাহলে 4 জনকে একই জিনিস দিয়েছি, 4 জনের প্রতিক্রিয়া 4 রকম। আমি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? তাহলে এই যে রেমেডিটা করেছেন, রেমেডিটা আপনি পারেননি, আপনি ফেল করেছেন, আপনি কম পেয়েছেন, আপনি অল্প করে বেশি পেয়েছেন, এটা সবাইকে জানানো না। সেটা যদি জানানো হয়, যে আপনাকে রেমেডিটা দিয়েছে একমাত্র তার সাথেই শেয়ার করুন। তাহলে বলুন, নতুনত্ব অনেক কিছু জানছেন তো? এটা হচ্ছে বেসিক গ্রামার। তাহলে শুধু সেই ব্যক্তির সাথেই ভাগ করতে হবে যিনি আপনাকে প্রতিকার করার নির্দেশ এবং পরামর্শ দিয়েছেন। এর বাইরে আর কারো সাথে ভাগ করার প্রয়োজন নেই। এই নীতি আমাদের স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাহলে বেদে কিন্তু এর উল্লেখ স্পষ্ট আছে। প্রতিকারের বিশ্বাস অবশ্যই করতে হবে। প্রতিকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। তাই আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, যদি বিশ্বাস না থাকে তবে প্রতিকার করা উচিত না। যেটা আমি কিছুদিন আগের ক্লাসে দেবব্রত তাকে বলেছিলাম যে দাদা আপনার রেমেডি কাজ করবে না। কথাটা বলতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমাকে বলতে হয়েছিল, কারণ আমি ভুল লোকের হাতে কখনোই আমি আমার জাজমেন্টটাকে তুলে দেবো না, বা আমার ইউনিভার্সাল পাওয়ারটাকে তুলে দেবো না। এই বিশ্বাস ছাড়া প্রতিকার করা মানে হলো মৃত ব্যক্তিকে হাঁটাবে বলে আশা প্রকাশ করা। আপনি কোনো মৃত ব্যক্তিকে হারাতে পারবেন না তো। তাহলে সেই প্রতিকার যদি সেই ব্যক্তিকে দেন, তাহলে সেই ব্যক্তির সাথে কখনোই সেটা ফলবে না, যা কখনোই সম্ভব নয়। তাই প্রতিকারে আপনার বিশ্বাস নেই,
তাতে কখনোই যুক্ত হবেন না। তাই প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ভিন্ন ভিন্ন হতে পারে। কারো বিশ্বাস থাকে মন্ত্রে, কারো থাকে যন্ত্রে, কারো থাকে সুইচ ওয়ার্ডে, কারো থাকে হিলিং কোডে, কারো বা থাকে রত্ন পাথরে। আবার কিছু ক্লায়েন্ট আছে, আমি বলছি, আমার কাছে আসছে, স্যার মানে পয়সা যে আছে তার গরম। স্যার দেখুন না, এই যে হাতে 5টা আংটি পড়েছে, আপনি তাহলে এমন একটা পাথর বলবেন আমি যেন এই আংটিটার পাশে ওটাকে সোনাতে সুন্দর বাঁধিয়ে দেবো। আরে বাবা, আমি কি দেবো না দেবো তুই আগেই জেনে গেলি, আমি কি বলবো না বলবো তুই আগেই জেনে গেলি। তাহলে ওর পয়সা আছে, ওর হাতে 5টা গোল্ডেন কালারের আংটি পড়েছে, গলায় মোটা চেন পড়েছে, আরো আমি দেবে জ্যোতিষীর কাছে এসছি, মানে পোকরাজ দেবে, পান্না দেবে, হীরা দেবে, মণি দেবে, মুক্ত দেবে। তাহলে যেটা দেবে ওনার থেকে নিয়ে আমি সুন্দর করে বানিয়ে নেব। এখানে রেমিডির কোনো সার্থকতা নেই, এখানে রেমিডি সম্পূর্ণ ফ্লপ করবে। বি কেয়ারফুল, এখানে রেমিডি সম্পূর্ণ ফ্লপ করবে। তাই কখনোই সেই ব্যক্তিকে আপনি রেমিডি দিতে যাবেন না। তাকে বলবেন আপনি যারম আছেন, ভালো আছেন, আপনার এটা এটা ঠিক আছে, আপনি রেগুলার মেনটেন করুন, 2-1টা রিচুয়াল লিখে দেবেন, না দিলে নয়, পয়সা নিয়েছেন, ভেরি ফ্র্যাঙ্কলি ফিজ নিয়েছেন, এটা দিন, 3 মাস পরে আবার দেখা করবেন, এর মধ্যে দরকার হলে আমাকে কল করবেন। এইভাবে এড়িয়ে যাবেন। আবার কোন সুইচ ওয়ার্ড দেবেন সেটাও ক্লাসে শেখাবো, যে সুইচ ওয়ার্ডের কোনো ব্যাকফায়ার নেই, যেটার কোনো ব্যাড এফেক্ট নেই। আপনি এমন একটা কড়া সুইচ ওয়ার্ড দিলেন, ও তো মনের প্রাণে বিশ্বাসই করবে না। ও তো সুইচ ওয়ার্ডটা করতে গেলেও 2বার হাঁচকাবে, 3বার ভাববে, 4 দিনের বেলা করবে, 5 দিনের বেলা করবে না, 6 দিনের বেলা করবে কিনা জানেন না। তাহলে এটা ব্যাকফায়ার আপনি পাবেন। তাই আপনাকে এমনই সুইচ ওয়ার্ড দিতে হবে যেটার কোনো ব্যাকফায়ার নেই। তাহলে সেই জিনিসগুলো আপনার কাছে মজুদ থাকতে হবে, মজুদ থাকতে হবে। আপনার শস্য ভান্ডারে শস্য আছে, কেউ চাইলো চাল, কেউ চাইলে গম, কেউ চাইলে জব, কেউ চাইলে বাজরা, আপনি দেবেন, আপনার কাছে তো সব মজুদ আছে। নিশ্চয়ই যে বাজরা খায় তাকে আপনি চাল দিয়ে পোষাতে পারবেন না, আর যে চাল খেয়ে ভাত খেয়ে অভ্যাস তাকে আপনি জব দিলে সেও খাবে না। তাহলে এই ডেফিনেশনটা আপনার কাছে ক্ল্যারিটি থাকতে হবে। এবার হচ্ছে সরলতা। সরলতা, প্রতিকার সর্বদা সরলতা এবং বাস্তবসম্মত হওয়া উচিত, যাতে তার নিয়মিতভাবে পালন করা সম্ভব, কোনো চাপ ছাড়া। এবার যার বাড়ি গঙ্গা থেকে 50 কিলোমিটার দূরে, তাকে যদি বলি প্রতিদিন গঙ্গায় গিয়ে স্নান করবে, দ্যাট ইজ পসিবল? তাহলে আমি সেই ব্যক্তিকে গঙ্গায় স্নান করার রেমেডিটা দেবই না। আমার শস্য ভান্ডারে তো প্রচুর মজুদ আছে, অন্যটা দেব। তাহলে সরলতা সব সময় দরকার। তাহলে এই সরলতার জাস্টিফিকেশন, এর ডেফিনেশন কে বিচার করবে? আপনি বিচার করবেন, আমি বিচার করব। ঠিক আছে? কর্মের সহায়তা প্রতিকার, প্রতিকারকে সর্বদাই কর্মের সাথে যুক্ত করতে হবে। শুধুমাত্র প্রতিকারই ফল দিতে পারে না। আপনি সারাদিন বলেন, আপনি মন্ত্র পাঠ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সারাদিন হরে কৃষ্ণ করলাম, অফিস গেলাম না, ব্যবসা করলাম না, কাজ করলাম না, হরে কৃষ্ণ আমার সামনে চলে আসবে, হরে কৃষ্ণ আমার কাজ করে দেবে, হরে কৃষ্ণ আমার অফিসে চলে যাবে না। আমি কর্মে বসে আছি, 5 মিনিট অফিসে বিরতি আছে, এখন একটু প্রভুর নাম করেন, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আমি বসে আসলাম, আমি 5 মিনিট একটু প্রভুর নাম করে নিলাম। কিন্তু আমি আমার এখন ক্লাস আছে 8টা-9টায় ক্লাস, তোমাদের ক্লাস আজকে দেবো না, আজকে আমি হরে কৃষ্ণ করবো। তাহলে প্রভু বলে তুই মর, ঠিক আছে, তোকে বাঁচানোর ক্ষমতা আমারও নেই। ঠিক আছে? তাই এটি আপনার প্রচেষ্টার তরঙ্গ হিসাবে কাজ করে। আপনি যদি 1 পা এগিয়ে দেন, আপনার প্রতিকার আপনাকে 10 পা এগিয়ে যেতে শক্তি যোগাবে। প্রতিকারে কখনোই সন্দেহ প্রকাশ করতে নেই বা করবেন না। প্রতিকার কাজ করবে তো কতবার করতে হবে, দেখেছেন? এই কথাগুলো বলেন তো আপনারা, স্যার কতবার করব, স্যার কতদিন করব। আরে বাবা, আমি বলি খেয়েছেন, কালকে খাবেন, কালকে ঘুমাবেন, পরশুদিন ঘুমাবেন, তাহলে সেবেলা তো জিজ্ঞাসা করেন না।
তাহলে কেন এটাতে কেন? যেটা করলে আমার ভালো হবে সেটা যদি আমি দীর্ঘদিন করি ক্ষতি কি? ক্ষতি কি? আপনাকে যদি বলি আমি কালকে থেকে একটা বাড়িতে যাবেন, একটা জায়গায় যাবেন, একটা গর্ত আছে, ওখানে একটা সোনার ডিম পাড়া হাঁস আছে, আপনি যাবেন আর গেলেই একটা করে সোনার ডিম নিয়ে আসবেন, ওটা আপনি বাজারে বেচলে 1000 টাকা করে পাবেন। যাবেন? যাবেন? সবাই হ্যাঁ স্যার যাবো, অবশ্যই যাবো। যাবেন? ডেলি বললে স্যার ডেলি যাবো স্যার। ডেলি তো পাবেন, গেলেই সোনার ডিমটা পাবেন, বাট দিনে একবার করে যেতে হবে। সবাই বলুন, সবাই মাইক অন করুন, বলুন যাবেন? স্যার আপনি বললে আমি যাব। স্যার আপনি বললেই আমি যাব। আর আমি বললাম প্রতিদিন একটু গোশালায় গিয়ে গরুকে একটা করে হাতে রুটি বানিয়ে খাইয়ে আসতে হবে। যাবেন? যদি আমার এখানে গোশালা থাকে আমি নিশ্চয়ই খাইয়ে আসবো। ভাবুন একটু আপনার বাড়ি থেকে একটু দূরে, যাবেন? হ্যাঁ, যদি আমার বললাম যে যদি থাকে আমি নিশ্চয়ই খাইয়ে আসবো। আমি যে প্রতিদিন কাককে খাওয়াই, আপনি বলেছেন পশু পাখিকে খাওয়াতে, আমি খাওয়াই তো। আর কেউ সিগন্যাল দিল না, গাড়ির সিগন্যাল মানে না, আর কুকুরকে কোনো খাওয়াই। দেবো না স্যার, দেবো না। ভেরি ফ্র্যাঙ্কলি যে অন্তর দিয়ে উত্তরটা দিল স্যার, দেবো না, হবে না, কারণ ওখানে কিছু পাচ্ছি না। ওখানে গেলে প্রতিদিন 1000 টাকা লটারি, তার বলে দিচ্ছে ওখানে হাত ঢোকাবো আর একটা করে সোনার ডিম পাবো, সোনার দোকানে বেচবো, 1000 টাকা দেবে। আর ওখানে গেলে তো রুটি বানিয়ে বেলতে হবে, গিয়ে আবার খাইতে আসতে হবে। ওখানে বাবা আমার অফিস আছে, আমার ব্যবসা আছে, প্লাস আবার ডিস্টেন্স, হয়তো আমার বাড়ি থেকে ডিস্টেন্সও আছে। তখন ডিস্টেন্সটা মাথায় যেতে হবে। আর যদি বলি 2 স্টেশন পরে সোনার ডিম পরে হাঁসটা আছে, 2 স্টেশন কেন স্যার, 3 স্টেশন চলে যাবো, পার ডে 1000 টাকা। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আর আমাদের সার্থকতা। স্যার আপনি বোঝেন তাও বলেন। প্রতিকার কাজ করবে তো কতবার করতে হবে, কতদিন চালিয়ে যেতে হবে, কোন মালা ব্যবহার করতে হবে, এমন প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু এসব প্রশ্নে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। এই ধরনের সন্দেহ বিশ্বাসকে দুর্বল করে দেয় এবং প্রতিকারের কার্যকারিতায় পথে বাধা হয়ে দাঁড়ায়। ইজ দিস ক্লিয়ার? জয়হরিদা ভাবছে জয়দা যে জীবনে কত ভুল করেছে, বউকে বলছে দেখো তুমি এসব করেছো তো, তুমি এসব করতে তো, দেখো সব ভুল। বউকে এই কথাই বলছিল, আমি মাইকটা অফ করে বলছি কিন্তু আমি সব জানি কি বলতে পারে, কারণ ওনার ভেতরে ওনার বাড়িতে একটা মাইক্রোফোন লাগানো আছে, আমি সব শুনতে পারি। ঠিক আছে, তাই এই ধরনের বিশ্বাস সব শুনতে পারি। আমি তো বলে দিলাম আপনি পাশে বসে আছে নিতেশ, দেখলেন পাশে বসে আছে, তাহলে দেখলেন আমি কি করে জানলাম এবং কি বললেন তাও তো আমি বলে দিলাম। এটাই হচ্ছে কানেকশন। ঠিক আছে, এই ধরনের সন্দেহকে কাটিয়ে ওঠা কঠিন হলেও অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আজকের পর থেকে মন, মানসিকতা এবং হৃদয় থেকে এই 4টে ওয়ার্ড বিলীন করে দিন। ঈশ্বরকে দান করুন, ক্লিনজিং করুন। আপনি আজকে নিজের থেকে, বডি থেকে ত্যাগ করুন যে আজ আমি গৌরব সাহা, নিজেদের নাম বলবেন, আমি গৌরব জে সাহা জীবনের সমস্ত নেগেটিভিটি, ব্যাড কোশ্চেন, ব্যাড অ্যালাইন, ব্যাড কর্মা আমার জীবন থেকে ত্যাগ করলাম। কোনো রেমেডি করার সময় কোনো রকম মনের মধ্যে দ্বিধা বোধ, কোশ্চেন আনবো না। আমার গুরু আমাকে যে পথে হাঁটতে বলবে আমি আজ থেকে সেই পথে হাঁটব। এটাই আমার কাজ, এটাই আমার কাজ, এটাই আমার কাজ। আমি ইউনিভার্সের দাস, আমি ইউনিভার্সের দাস, আমি ইউনিভার্সের দাস। এই কথাটা রেকর্ডিং থেকে লিখে নেবেন, ঠিক আছে? ওকে। আমাদের মস্তিষ্ককে নতুন ভাবে সাজাতে হবে। যে আমরা আপনাদের মস্তিষ্ককে কিন্তু আমি
আমি রিমডিফাই করে দিলাম। এই কথাটা যতবার শুনবেন আপনাদের মস্তিষ্ক রিমডিফাইড হবে এবং এই অনিশ্চয়তার ঊর্ধ্বে উঠতে পারি। যদি আমার এই স্তরে পৌঁছাতে পারি তখন কেবল প্রতিকার পালন করছি না, আমরা প্রতিকারের গুণিতক শক্তি আমাদের কাছে রিপোর্ট হয়ে আসবে। এই অবস্থায় ফলাফল সাধারণ ফলাফলের তুলনায় শতগুণ বৃদ্ধি পাবে। তবে এই অবিচল বিশ্বাস এবং মানসিক স্বচ্ছতার স্তরে পৌঁছাতে বহু জন্মের সাধনা শৃঙ্খলার প্রয়োজন। আর আপনারা মনে করবেন না, আপনারা প্রত্যেকেই ইউনিভার্সের সেই প্রিয় সন্তান যারা আজকের ক্লাসে বা কর্মাতে অ্যালাইন হয়েছে। একটা মজার জিনিস দেখেছেন? জীবনে কখনো দেখেছেন না? জীবনে কখনো ভেবেছেন? পেইড ক্লাসে জয়েন করেছে পয়সা দিয়ে, পেইড ক্লাসে জয়েন করেছে পয়সা দিয়ে, ক্লাসে অ্যাটেন্ড করেনি। তার মানে ইউনিভার্স তাদেরকে এখনো পর্যন্ত সেই জায়গায় প্রারম্ভিক করতে পারেনি। এটা প্রমাণিত তো। আজকে আমাদের পেইড ক্লাস কজন জয়েন করেছেন একটু হ্যান্ড রেজ করবেন? যারা পেইড ক্লাস ছাড়া আমাদের ফ্রি গ্রুপ থেকে জয়েন করেছেন কজন আছেন? পূর্ণেন্দু আছে, আর সম্ভবত স্নেহা ম্যাম আছেন, অতীশ বাবু আছেন, স্বস্তিক তো পেইড গ্রুপে আছে, বলদ হাত চলেছে, বলদ। প্রিয়া ম্যাম আছে। তাহলে দেখুন আপনাদের কর্মা কতটা অ্যালাইন ইউনিভার্স করতে দিতে চাইছে যে আজকে আপনারা এই সুযোগটা পেলেন। আর যারা এই সুযোগটা নিয়েছেন, ঠিক আছে, যারা এই সুযোগটা নিয়েছেন পয়সা দিয়ে এবং সেই সুযোগটা তাদের ইউনিভার্স কানেক্ট করতে চেয়েছে, তারপরেও ক্লাস করতে পারবেন। দ্যাট ইজ কল্ড কর্মা। ঠিক আছে। এবং মস্তিষ্কের কার্য পদ্ধতি সচেতন এবং অবচেতন মন। আমাদের প্রত্যেকের মস্তিষ্কে দুটো পার্ট থাকে, একটা সচেতন মন আর একটা অবচেতন মন। আমি সবসময় বলি না সাবকনসিয়াস মাইন্ড। আমি কি বলি, যখনই কোনো ক্লাস করবেন হাতে পেন রাখবেন, আমি যা বলবো লিখবেন, পাগলের মতন লিখবেন। কেন লিখতে বলি? আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সেটাকে রিড করে। ঠিক আছে। আমাদের মস্তিষ্কের দুটো দিক একটু আগে বললাম, সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন সক্রিয় থাকে যখন আমরা জেগে থাকি এবং শিখছি, ভাবছি, সিদ্ধান্ত নিচ্ছি। এটি যুক্তি কারণ বর্তমান মুহূর্তে সচেতনের সঙ্গে কাজ করি। আর অবচেতন মন যখন আমরা ঘুমিয়ে থাকি বা কোনো চিন্তায় থাকি, ঠিক আছে, এবং অনিচ্ছাকৃতভাবে কোনো চিন্তায় আমরা নিযুক্ত হয়ে থাকি, যেমন বিশ্রাম বা ঘুমের সময়, এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি, অনুভূতি, আভ্যন্তরীণ প্রবৃত্তির সঙ্গে যুক্ত সঙ্গে কাজ। তাহলে আপনার অবচেতন মন সারাদিন যেগুলোকে অ্যালাইন করে, আপনি স্বপ্নে সেটাকেই প্রতিফলিত পান। আপনি সারাদিন ঈশ্বরের চিন্তা করবেন, স্বপ্নে আপনি ঈশ্বরকেই পাবেন। আপনি সারাদিন অবচেতন মনে ক্যাথরিনা কাইফকে চিন্তা করবেন, স্বপ্নে ক্যাথরিনা কাইফ বা ওই জাতীয়ই নারীরা আসবে। মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা আসবেন। কথাগুলো, আমার কথাগুলো খুব তীক্ষ্ণ, কেউ খারাপ ভাবে নেবেন না, এটা বাস্তবের সাথে পরিচিত। নিজের অবচেতন মনকে সবসময় যখনই বসে আছেন একটু প্রভুর চিন্তা করুন, প্রভুর ধ্যান করুন, প্রভুর নাম করুন। এর থেকে পরম শক্তি, পরম আনন্দ, পরমাত্মার সাথে মিলন, এর যে কি সুখ বুঝতে পারবেন না। করতে করতে আস্তে আস্তে হন, দেখবেন অনেক কিছু জীবনের, অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন আপনারা আস্তে আস্তে ঈশ্বরকে দিয়ে দেবেন, আপনারা মুক্ত হবেন। মুক্ত অবচেতন মন হলো সর্বশক্তিমানের সঙ্গে সংযোগ স্থাপনের সহজ পথ। বুঝতে পারছেন? সর্বশক্তিমান কে? ওই যে আগে ছোটবেলায় শক্তিমান হতো না, দিদি ওয়ানে শক্তিমান, শক্তিমান, এই হচ্ছে সেই সর্বশক্তিমান, তাই তো? ঈশ্বর।
আচ্ছা আচ্ছা ঈশ্বর স্যার, ঈশ্বর। সরি সরি আমি জানতাম। থ্যাংক ইউ। না আমি ভাবছিলাম ওই সেই শক্তিমান কিনা। আচ্ছা ঈশ্বর না, ঈশ্বর, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অবচেতন মনকে আহ্বান করুন। অবচেতন মনে সারাক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই ধ্যান করুন। ঠিক আছে, সচেতন মনকে শান্ত করে অবচেতন মনের পথ প্রদর্শক হতে দিলেই আমরা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকে উন্মুক্ত হই। তাই এই মনস্তরকে শুদ্ধ করা, নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজন। নেক্সট ক্লাস থেকে আমরা অরা ক্লিনজিং শিখব। ঠিক আছে, ওকে। আচ্ছা আজকে কি আর একটু এগাবো না এখানেই শেষ করবো? একটু এগোন স্যার। এগাবো? আচ্ছা তাহলে 5 মিনিট একটু ব্রেক দিই। হ্যাঁ 5 মিনিট একটু ব্রেক। কার কোনো কোশ্চেন থাকলে আলোচনা করো। আচ্ছা শুরু করছি। হ্যাঁ, ঋগ্বেদে উল্লেখ আছে, আমরা যা দেখি, যা শুনি, যা বলি, তার সমন্বয়ে আমাদের চিন্তাধারা গঠিত হয়। ঠিক তাই ছোটবেলায় আমাদেরকে বলা হতো সবসময় ভালো বন্ধুদের সাথে মিশবে, ভালো কথা আলোচনা করবে, আর তুমি ভালো চিন্তা করবে, তোমার ভালো হবে। এবং দেখবেন কথা বলতে শোনা যায়, যখন কোনো সন্তান তার মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়, তার মাকে বলা হয় তুমি সবসময় ভালো আলোচনা করবে, ঝগড়াঝাটি করবে না, ভালো কথা বলবে, ভালো কিছু শুনবে, ভালো কাজ করবে, ভালো চিন্তা ভাবনা করবে, তোমার সন্তানও ভালো হবে। ঠিক আছে, তাই এই ইনপুট গুলোর প্রভাবিত করে আমরা কিভাবে ভাবি, পরিস্থিতির প্রক্রিয়ায় কেমন সাড়া দিই, চারপাশের জগৎকে আমরা কিভাবে গ্রহণ করি। তাই ইন্দ্রিয় ও অভিব্যক্তি সম্পর্কে সচেতন থাকাটা অপরিহার্য। আমরা যা বলি তা আমাদের ভাবনা ও বক্তৃতার ধরনের প্রভাব ফেলে। আমরা যা শুনি সেটা আমাদের চিন্তা এবং অন্তরের কণ্ঠস্বরকে প্রভাবিত করে। আমরা যা দেখি তা আমাদের ধারণা ও মানসিক শক্তিকে গড়তে সাহায্য করে। অর্থাৎ আমাদের বাইরের অভিজ্ঞতাই সরাসরি আমাদের অন্তর্জগৎকে রূপ দেয়। সচেতনভাবে যা দেখি, শুনি, বলি শুদ্ধ পরিচালিত করলে আমরা এক নির্মল, উন্নত এবং সুগম চিন্তাধারা গড়ে তুলতে পারি। তাই ওই একটা কথা বলেছিলাম আগের অনেক ক্লাসে, যে দুই মানুষ স্নান করছে, দুই পারে দুই মানুষ স্নান করছে, একটা হচ্ছে পটাইচোর আর একটা হচ্ছে স্বামী স্বরূপানন্দ। পটাইচোর ওপার থেকে দাঁড়িয়ে ভাবছে, আরে সাবাস, এও তো তাহলে আমি এই পারে চুরি করি, ও ওই পারে চুরি করে। আমিও সাত সকালে তেল মেখে, রাতের তেল মেখে চুরি করতে গেছি, সকালে এসে স্নান করছি, কারণ আমার গায়ে তেলটা যাতে লোকে না দেখতে পারে। আর ওই পারে চুরি করে, ও সাত সকালে স্নান করতে এসছে। আরে বাবা, কালকে ওকে ডাকতে হবে তো, ওর নাম কি? আমার নাম তো পটাই, ওর নাম মনে হয় জগাই বা মাধাই। ঠিক আছে, আর ওই পরে যে স্বামীজি রয়েছে, তিনি কি ভাবছেন, হে প্রভু, আজ তোমার আর এক তো দাসের সাথে আমার পরিচয় করিয়ে দিলে, আমিও স্নানে এসছি, এত স্মরণ করবো, তার আগে প্রস্তুতি নিচ্ছি,
ওই ব্যক্তিও স্নানে পরম ভক্ত তোমার প্রভু বলে ওনাকে একটা প্রণাম দিল, মানে প্রভুর ভক্ত, তাহলে সেও তো একজন প্রভুর সমতুল্য, তাই হে ভক্ত তোমাকে আমার প্রণাম, সে তাকে প্রণাম দিচ্ছে। আর ওদিক থেকে ও ভাবছে কি বলতো, চলে চলে মাছ তুলো ভাই, আমাকে প্রণাম দিচ্ছে, হ্যাঁ দাদা ভালো আছি, ওই দিক দিয়ে হাত নাড়ছে। আপনার চিন্তা ভাবনা আপনার রূপকে বিকশিত করবে। আপনি সাধু, তাই আপনার অন্তরে সবসময় আপনার মতন করেই ভাবেন সাধু আছে। আর যে চোর তার মনে সবসময় যাকেই দেখে আমার মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিজের অন্তর এবং অন্তঃস্থলীয় চিন্তা ভাবনাটাকে পরিষ্কার করুন, মনটাকে শুদ্ধ করুন, কণ্ঠটাকে পরিষ্কার করুন। কাউকে দুটো বাজে কথা বলার আগে দুগাল হাসুন, দেখবেন বাজে কথা বেরাবে না। ইন্দ্রিয়কে ফিল্টারাইজেশন করুন, কোনো কুকথা বাজে কথা শুনবেন না, কোনো কুউক্তি এবং অশান্তির মধ্যে জড়াবেন না। যেখানেই কোনো অশান্তি দেখবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রভু আমারই সব ভুল, তোমরা আমায় মার্জনা করো, আমায় ক্ষমা করো, আমি চললাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই মানব মনের স্বাভাবিক প্রবণতা হলো নেতিবাচকের দিকে আকৃষ্ট হওয়া। তাহলে ওই যে বললাম, দুধ কিনতে গেলে আপনাকে বাকিতে দুধ দিয়ে যাবে বাড়িতে এসে, আর মদের দোকানে অ্যাডভান্স পেমেন্ট করে মদ কিনতে হবে। তাই আমরা ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটার প্রতি আকৃষ্ট হই। একটা অ্যাডাল্ট সিনেমা হলে চলবে, যেখানে লেখা থাকবে 13+ বা 18+, তার পোর্টফোলিও দেখবেন। আর একটা ঠাকুরের বই হলে আসলে তার পোর্টফোলিও দেখবেন, দুটোর পোর্টফোলিও। ওটা তো সিট ফাঁকা, ওটা 100 টাকায় সিটের দাম, আর অ্যাডাল্ট বইটার সিনেমার টিকিটের দাম 500 টাকা, তাতেও হাউসফুল 3 দিন। 3 দিনে আগে সিট পাবেন। তাহলে আমরা সব সময় খারাপটার দিকেই আগে ধাবিত হই বা আকৃষ্ট হই। যেমন একটি শিশু প্রায়শ্চই সেই কাজ করতে আগ্রহী হয় যা তার পিতামাতা এবং গুরুজনরা নিষেধ করে। আপনি কোনো বাচ্চাকে বলবেন এই ওদিকে যাবি না, ওদিকেই যাবে, ওভাবে ওই দিকেই কিছু একটা আছে, আমায় কেন বারণ করছে। তাই আমাদের মন বারবার সেই জিনিসে আকৃষ্ট হয় যা তাকে এড়িয়ে চলা উচিত। এই কারণে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত কন্টেন্ট ভোগ করা থেকে বিরত থাকা জরুরি। বলেছিলাম কথাটা, তাহলে আমি নিজেকে কেন গুটিয়ে নিয়েছি বা রেখেছি আজ প্রমাণ পেলেন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু আগলে আগলে রাখুন। একটা গানও আছে মনে হয়, একটু আগলে রাখুন আগলে রাখুন। তাই নিজেকে আজ থেকে নিজেকে ভালোবাসুন, পরমাত্মার সাথে নিজেকে বিলীন করুন, দেখবেন এর থেকে মজা আর কোথাও নেই। আর অতিরঞ্জিত বা ভয়ের উদ্বেগ করার জন্য তৈরি করা কন্টেন্ট যা সম্পূর্ণই নিরর্থক, তাই প্রত্যেকের পক্ষে এই ধরনের তথ্যকে হজম করা, ফিল্টার করা সম্ভব নয়। দেখবেন, আমি নাম বলছি না, একজন আছে ফেসবুকে এরকম চশমা পরা, আপনার জীবনে এইটা ঘটছে, আপনি এই নাম্বারটা লিখে ফেলুন, সব ঠিক হয়ে যাবে, আপনার বউ পালিয়ে গেছে, আসুন তন্ত্র করে এই করে ঠিক হয়ে যাবে। এগুলো মানুষকে ভয় দেখানো, মানুষকে বিব্রত করা, মানুষকে প্রবলেমেটিক করা। এই ধরনের কন্টেন্ট থেকে দূরে থাকুন। যাদেরকেই দেখবেন এই ধরনের কন্টেন্ট, একটা সুইচ আছে BLOCK, ব্লক। আপনিও তাকে বন্ধ করতে পারবেন না, তাকে আটকাতে পারবেন, সে ক্ষমতা আপনার নেই। তাহলে নিজেকেই আটকে দিন। তাই প্রত্যেকের পক্ষে এই ধরনের তথ্যকে হজম করা, ফিল্টার করা প্রায় সম্ভব নয়। এই ধরনের নেতিবাচক কন্টেন্ট
অবচেতন মনে সঞ্চিত করে আমাদের চিন্তা এবং আবেগকে আচরণের প্রভাবিত করতে শুরু করে। কারণ ওই ভয়টা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নিল, আচ্ছা এই কারণের জন্যই মনে হয় আমার ওয়াইফের সাথে আমার সমস্যা হচ্ছে, এই কারণের জন্যই মনে হয় আমার সাথে এই হচ্ছে। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল পরশুদিন, আমাদের হরিদা নিয়ে এসেছিল। ক্লায়েন্টের সমস্যা প্রচুর। বলুক তো আমি একটা বারও ক্লায়েন্টটাকে কোনো ভয় দেখেছি বা কোনো কিছু বলেছি? যতবারই উনি বলেছে স্যার আমার কি খুব অসুবিধা, স্যার আমার কি খুব প্রবলেম মনে হচ্ছে, আমার কিচ্ছু না, আপনার সব ভালো, আপনার সব ভালো, সব ভালো হবে। আমি এই একটা লাইনই বারবার 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 বলে গেছি। তাই তো জয়হরিদা? হ্যাঁ স্যার বলুন। বললাম কি বললাম শুনলেন? হ্যাঁ শুনতে পেয়েছি স্যার। কি আমি কি বলেছি মানুষটাকে? তার প্রবলেমটাকে তুলে ধরেছি না তাকে সাহস দিয়ে গেছি, কিচ্ছু হয়নি, সব ঠিক হবে। আমার কেউ যে ব্রেক করছে আপনার। তাই আমাদের নিজেদের কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রায়শই জীবনকে সমস্যার আহ্বান করি। এই যে বললাম না, আমার জীবনে খারাপ হলে আমরা ভগবানকে দোষ দিই, এটা সম্পূর্ণ ভুল। আজ আমাদের জীবনে যা খারাপ হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী আমরাই। ঠিক আছে, আমরা নিজেদের অজান্তেই সমস্যার আকর্ষণ হয়ে উঠি এবং বারবার সেগুলোকেই টেনে আনি। সময়ের সাথে সাথে নেতিবাচক ধাঁচের প্রতি আমরা আকৃষ্ট হই বা আসক্তি হই। এই যে বললাম স্যাটারডে নাইট পার্টি, তা ভুলে যাওয়া, মুক্ত হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। মন একবারও এইভাবে সত্তাধীন হয়ে গেলে একই দুশ্চিন্তা এবং ভয় চ্যালেঞ্জ বারবার ফিরে যায়। এই চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সচেতন প্রচেষ্টা, দৃঢ় বিশ্বাস, নিয়মিত অনুশীলন, যা আমাদের মনকে ইতিবাচক বা পজিটিভ এনার্জি দেয়, সাম্য, আধ্যাত্মিকতা, সমন্বয়ের দিকে ফেরাতে সাহায্য করে। চিন্তা, বাক্য, কর্ম আমাদের ভাগ্যের নির্মাতা। তাহলে আমাদের ভাগ্যের নির্মাতা কে? আমাদের চিন্তা, আমাদের কথা এবং আমাদের কর্ম। তাহলে কর্মটা তো জীবনের প্রথম, আর চিন্তা আপনি যেরকম করবেন। তাই বলে না, আজকে আমি অমুকের কথা চিন্তা করছিলাম, আজকেই যেমন আমি একজনের কথা চিন্তা করছিলাম, তাকে যখন ফোন করলাম সে বলছে স্যার আপনাকেও আমি ফোন করব ভাবছিলাম। কেন হয়? তাহলে আমার ইন্টেনশন বা আমার চিন্তাটা তাকে আকৃষ্ট করছে, সঙ্গে সঙ্গে আমার পজিটিভ পাওয়ার তার কাছেও অনুভূতি সৃষ্টি করেছে যে আজকে স্যারের সাথে একটু কথা বললে ভালো হয়। তাহলে এটা হচ্ছে চিন্তা। আর আমার কথার সেই তার সাথে বললাম প্রথমেই, কিরে ভালো আছিস, অনেকদিন কথা হয় না। হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? তাহলে দুজনের বাক্য বিনিময়টা একটা আধ্যাত্মিকতা লেভেলে তৈরি হলো। তারপরে কর্ম কি হলো? স্যার আমি ক্লাসটা করতে চাই। হ্যাঁ জয়েন কর, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। স্যার আমি পেমেন্ট পাঠিয়ে দেবো। হয়ে গেল কথা। তাহলে কর্ম, চিন্তা, বাক্য, এই তিনটেকে যুক্ত করে আমাদের কি হলো? ভাগ্য তৈরি হলো, যে ভাগ্যের দ্বারা আজকে আমরা এই ক্লাসে বসে আছি। শব্দের শক্তি, আমরা যা বলি তা কেবল অন্যদের প্রভাবিত করে না, বরং আমাদের অবচেতন মনকেও ছাপ ফেলে। এই যে আমি সবসময় পজিটিভ কথা বলি, তাহলে আমার অবচেতন মনটাও সবসময় পজিটিভই থাকে। আমি কখনো নেগেটিভ ভাবতে পারি না। নেতিবাচক কথা বারবার বললে তার নিজের ভেতরেও নেতিবাচক শক্তি তৈরি করে। তাহলে ব্যাড কর্মা, ব্যাড কথা, খারাপ কথা বললে আপনার ভেতরে তার একটা ছাপ তৈরি হয়। তাই সর্বদা সচেতনভাবে ইতিবাচক গঠনমূলক বাক্য ব্যবহার করলে আমরা আমাদের অন্তর্জগৎ
এবং বহির্জগৎ দুটোকেই আলোকিত করতে পারি। যেমন আমরা বলি না ক্লাসে যে যখনই আমরা কোনো রেমেডি করি, আমরা বলি আমার চাকরিটা হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। কেন হয়নি? তো তাও কেন বলি হয় হয়ে গেছে? কারণ যত আমি সেটাতে পজিটিভ অ্যাফার্মেশন দেব, তত আমার কাজটা আরো বেশি দ্রুত হবে। কারণ আমার মন বলছে আমার হয়ে গেছে, আমার প্রবলেম সলভ, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, আমার মেয়ে ডক্টরিতে অ্যাডমিশন হয়ে গেছে। তার মানে আমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে আরো ফোর্স করছে, আরো প্রেশার করছে। সাবকনসিয়াস মাইন্ড কার সাথে কানেক্টেড? অ্যান্সার মি। ভেরি গুড। তাহলে আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি যতবার এটাকে রিড করাচ্ছি, সেই রিডিংটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে? ইউনিভার্সের কাছে। তাই ইউনিভার্সের কাছে আমার কথাটা বারবার বারবার, যেমন দেখবেন ছোটবেলায় এখন আমি ছোট ছিলাম বা আপনি ছোট ছিলেন বা আমার সন্তানরা এখন যখন ছোট, ও বাবা আইসক্রিম খাবো, ও বাবা আইসক্রিম খাবো, ও বাবা আইসক্রিম খাবো, বারবার করে বলে না বাবা বেলুনটা কিনে দাও, বাবা বেলুন। 3বার 4বার বলছে এই যাও তো একটা বেলুন কিনে দাও তো, এই যাও তো একটা আইসক্রিম কিনে দাও তো। বউকে বললাম রেখে গিয়ে। তাহলে আমিও যদি বারবার করে বলি আমার ছেলের চাকরিটা হয়ে গেছে, আমার ছেলের চাকরিটা হয়ে গেছে, আমার ছেলের চাকরিটা হয়ে গেছে, ইউনিভার্স বলে তোর ছেলের চাকরিটা করে দিলাম, যা তো আর প্যানা বেলা চাকরি হয়ে গেছে, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ আমার ছেলের চাকরিটা হয়ে যাওয়ার জন্য। তাহলে এইটা নিজেকে দিয়ে সবসময় নিজেকে দিয়ে ফিল করবেন। আমার তো একটা সন্তান, দুটো সন্তান, পরমাত্মার কোটি কোটি সন্তান। তাহলে পরমাত্মাই কোটি কোটি সন্তানদের ভাগ্য নির্ধারণ করে। তাই আমাকে সবসময় পরমাত্মার সাথে যত বেশি কানেকশনে থাকবো, যেই ওনার ওখানে একটু ডায়াল টোন ফ্রি পাবো, যেন আমার কলটা ঢুকে যায়। নাহলে তো রং নাম্বার হয়ে যাবে, এনগেজ পাবো। তাহলে রং নাম্বার আমি হতে দেব না, এনগেজমেন্টও আমি আসতে দেব না। আর এই দুটোকে আলোকিত করতে পারি কখন? আমার কর্মতত্ত্ব বা কর্মা ফিলোসফি দিয়ে। যারা ফিলোসফি পড়েছেন তারা এই পাঠটা পড়েছেন। কর্ম 3 প্রকার: বর্তমান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। ঠিক আছে? সবাই 3টে কর্মের নাম শুনেছেন। ঠিক আছে? কর্মান কর্মা, সঞ্চিত কর্মা, প্রারব্ধ কর্মা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে কাজগুলো করি সেটাই আমাদের বর্তমান কর্মা। আর এই বর্তমান কর্মায় যা জমিয়েছি তা কিছুটা এই জীবনে, আর যেটুকু সঞ্চয় করলাম সেটুকু নিয়ে নেক্সট ফ্লাইট। নেক্সট ফ্লাইট মানে পরবর্তী জীবন। আর সঞ্চিত কর্মা অসংখ্য জন্মের কাজ এবং অভিজ্ঞতার ফল জমা হতে 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 যে সঞ্চিত কর্মে ছাপ বা জমে থাকলো, তার যে অনুযায়ী ফল, সেটাই হচ্ছে সঞ্চিত কর্মা। আর প্রারব্ধ কর্মা কি? সঞ্চিত কর্মের একটা ছোট অংশ, যা এই জন্মে আমাদের ভোগ করতে হয়। জন্ম সময় গ্রহ নক্ষত্রের অবস্থানে আসলে প্রারব্ধ কর্মেরই প্রতিফলন। দেখুন আস্তে আস্তে এর মধ্যে অ্যাস্ট্রোলজিটাও শিখে গেলে। তাহলে কর্মা কি? কর্মা কোথা থেকে এসছে? এই জীবনে যত ভালো কাজ করব, হ্যাঁ, তার কিছুটা এই জীবনে পাবো, ব্যালেন্সটা জমিয়ে দিয়ে চলে যাব। আর আগের জন্মের যত কাজ বা আগের 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 পূর্বজ জন্মের যত কাজ, তার যে ফল, তার কিছুটা এইভাবে সঞ্চিত হয়ে হয়ে যে কর্মটা আমার বেশি হয়েছে সেই কর্মের ফলটাই জীবনে পাবো। আর প্রারব্ধ কর্ম কি? এই জীবনে আগের জীবনে যত কর্মা জমিয়ে রেখেছি তার কিছুটা ফলন এই জীবনে আমাকে পেতে হবে। আমি 10টা কাজ করেছি, ইউনিভার্স বলে যে 1 3 5 7, 1 3 7-এর ফল তোকে এই জীবনে ভুগতে হবে। সেটা তুই ভালোই করেছিস আর খারাপই করেছিস। হয়তো 2 4 8 9টা তুলে রেখেছে, এই জীবনে দেয়নি। 1 3 5 7-এর ফল তোকে দেব। তাহলে
এই যখনই বলে দিল ইউনিভার্স আমাকে 1 3 5 7-এর ফল, সেই 1 3 5 7-এর ফল আমার রিফ্লেকশন হবে আমার জন্ম কুণ্ডলিতে, আমার লগ্ন রাশিতে, আমার প্রারম্ভিক কর্মায়। বুঝতে পারলাম? ক্লাস ভালো লাগছে সবার? ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার। বোরিং হচ্ছে না তো? না স্যার, এটা তো একটা অন্যরকম বিষয়। অন্যরকম, সত্যি অন্যরকম। এবং তো নিজের বডিটা কত হালকা হয়ে গেছে, কেউ কি ফিল করছো সেটা? মনে হচ্ছে না তোমার হ্যাঁ, ওয়েট কত কমে গেছে? হ্যাঁ, এটা তো খুব একদম স্যার। দেখো একটা বাস্তব উদাহরণ আছে এখানে। ধরো মনে করো আমাদের কোর্সের সদস্য সংখ্যা 450 জন ছিল, সবারই সমান সুযোগ ছিল শিখবার, কিন্তু কেবল 290 জন এই তোমার বর্তমান কর্মা এই ক্লাসে যোগদান দিল। যেমন একটু আগে ক্লাসে কথাটা বললাম না, আমাদের পেইড গ্রুপে 15 জনের উপর মেম্বার, আজকে পেইড গ্রুপ থেকে মাত্র 5 জন না 7 জন জয়েন করেছে। কেন? তাদের বর্তমান কর্মা এখনো ক্লিয়ারিং আসেনি। এই সচেতন অংশগ্রহণই হলো প্রচেষ্টা, ঠিক আছে, যা জন্মকুণ্ডলীর 3য় ঘর দ্বারা নির্দেশিত করে। তাহলে থার্ড হাউস দিয়ে আমাদের কি বিচার করি আমরা? প্রচেষ্টা বা আমাদের অ্যাক্টিভিটিস, ঠিক আছে, বা প্রকাশ। তার এক সেকেন্ড, হ্যাঁ, এক সেকেন্ড, আমি একটু একটা কল নিয়ে নিচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে আমাদের জন্মকুণ্ডলীর 3য় ঘর দ্বারা তা নির্দেশিত করে। যারা প্রচেষ্টা নিলেন না তারা তাদের প্রারম্ভ কর্মের উপরে দোষ চাপাবে। স্যার আজকে সময় হয়নি স্যার, স্যার বাড়িতে ছিলাম না স্যার, স্যার নেটওয়ার্ক ছিল না স্যার, স্যার শরীরটা ভালো ছিল না। একবারও বললো না যে স্যার আমার ইচ্ছে ছিল না। দেখুন কালকেই গ্রুপে লিখবো যে আজকে কারা কারা ক্লাসে জয়েন করতে পারেননি, কেন, রিজন লিখুন। কেউ বলবে আমি বাসে ছিলাম, কেউ বলবে আমি প্লেনে ছিলাম, কেউ বলবে অফিসের মিটিং এ ছিলাম, কেউ বলবে স্যার বিয়ে খেতে গেছিলাম, কেউ বলবে স্যার নেটওয়ার্ক ছিল না, কেউ বলবে স্যার খুব ব্যস্ত ছিলাম। কিন্তু কেউ বলবে না যে স্যার আমি পারিনি স্যার, আমার দোষ। কারণ আমরা যা পারি না, যেমন যে ও মাই গড সিনেমা একটা কথা বলেছিল অক্ষয় কুমার, যে কেউ পরীক্ষায় পাশ করে বলেছিল যে যদি আমি প্রভু আমি যদি পরীক্ষায় পাশ করে যাই তাহলে আমি তোমার মন্দিরে এসে আমার মাথার চুল সব দিয়ে যাবো। আর যখন সে মাথার চুলটা দিতে পারলো না তখন কি বললো? প্রভু আমাকে টানলো না তাই আমি যেতে পারলাম না, আমার মাথার চুলটা দেওয়া হলো। তাহলে এখানেও প্রভুকেই দোষারোপ করলো। তাই নিজের প্রারম্ভিক কর্মকে আজকের পর থেকে আর কোনো বিলম্বিত করবেন না, আর ভারাক্রান্ত করবেন না। এবার রিলিজ করুন, রিলিজ করুন, রিলিজ করুন। যত দোষ আমার আমার আমার, আমি দোষী, আমি দোষী, আমি দোষী, কেউ না, কেউ না, কেউ না। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এইখানেই শেষ করব। আগামী ক্লাস আমাদের মঙ্গলবার দিন। যদি মনে হয় কেউ এই ক্লাসে জয়েন করতে চান তাহলে আপনার ক্লাস আমার সাথে যোগাযোগ করে নেন। ধন্যবাদ, এখানে শেষ করছি। স্যার দিয়ে দেবো গ্রুপে, স্যার রেকর্ডিং আর পিপিটিটা কি পেড গ্রুপে যাবে? পেইড গ্রুপে যাবে, রেকর্ডিংটা সব গ্রুপে যাবে, পিপিটিটা শুধু পেইড গ্রুপে যাবে। ওকে, ধন্যবাদ স্যার। এনি ডাউট? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম আপনি ক্লাসের মধ্যে বলছিলেন ওই যেটা অরা স্ক্যানিং আর
অপনপ এই ব্যাপারটা একটু বলবেন আমাকে, মানে এই ক্লাসের মধ্যে এটাও শেখানো হবে? এক্স্যাক্টলি, আমাদের কন্টেন্ট আমাদের দেখুন, আমাদের প্রত্যেকটা গ্রুপে আমাদের কোর্স কন্টেন্ট দেওয়া আছে। ওপেন শেখাবো, অরা স্ক্যানিং করাও শেখাবো, এবং অরা ক্লিনজিং করাও ওটা শেখাবো, কি মন্ত্র স্যার? মন্ত্র। এবং যদি যদি পসিবল হয় আর সবাই নিতে পারে, কিছু সাবর মন্ত্র দেব। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, খুব ভালো তাহলে হবে। ঠিক আছে, আর একটা কথা হ্যাঁ বলুন বলুন, জিজ্ঞাসা করার জন্যই তো বললাম। কবচের যে ব্যাপারগুলো বলছিলেন, ওইটা কি মানে আধ্যাত্মিক মতে, ইউনিভার্স মতে কবচ আমাদের এই কোর্সের আন্ডারে নয়, বা কবচ আমরা, কারণ কবচটা খুব লক্ষণীয় জিনিস। আগে আপনারা এই লেভেলটা পাস করুন, তারপরে কবচের লেভেলে যাব আমরা। এখানে আমরা যন্ত্রম শেখাবো, এখানে আমরা সুইচ ওয়ার্ড শেখাবো, এখানে আমরা সুইচ ওয়ার্ড মেকিং করা শেখাবো, এখানে আমরা হোপনপ শেখাবো, এখানে আমরা ক্রিস্টাল ক্লিয়ারেন্স শেখাবো, এখানে আমরা রত্ন শোধন করা শেখাবো, এখানে আমরা মন্ত্র উচ্চারণ করা শেখাবো, মন্ত্রের অ্যাট্রিবিউট করা শেখাবো, মন্ত্রের পাসিং আউট করা শেখাবো, সমস্ত কিছু। কোন মন্ত্রকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, কোন সময় অ্যাক্টিভেট করতে হয়, পুরোটা শেখাবো। যন্ত্র তৈরি করা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থান, কাল, পাত্র, তারপরে কোন রেমেডিকে আগে করতে হয়, কোন রেমেডিকে পরে করতে হয়, রেমেডিকে কিভাবে অ্যাট্রিবিউট দিতে হয়, রেমেডিকে কিভাবে পাস আউট করতে হয়, এগুলো সব শিখবো। এটা একটা মেজর ফাটাফাটি কোর্স। এই কোর্সের যে সার্থকতা বুঝতে পারছে সে একবারই জয়েন করবে। এই কোর্সটার মধ্যে অনেক কিছু লুকানো আছে এবং অনেক গভীর অ্যানালাইসিস আছে। এনি কোশ্চেন? আর স্যার বলবো একটা ছোট্ট রিকোয়েস্ট, ছোট্ট। হ্যাঁ, বলছি স্যার, আমাকে কয়েকজন মেসেজ করলেন পার্সোনালি, বলছি যে যদি কোনোভাবে পেমেন্টটাকে দুটো পার্টে নেওয়া যায়, বা আপনি আপনার মতো করে রেডি করুন, যদি দুটো পার্টে নেওয়া যায়, যে অ্যামাউন্ট দিতে হবে। তাদেরকে বলো, আমি ওপেনলি বলছি, একটুখানি তাদেরকে বলো যে এখন এখন 50% পেমেন্ট পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যেতে, উইদিন 7 days এর মধ্যে বা ম্যাক্সিমাম 10 days এর মধ্যে ব্যালেন্স পেমেন্ট। মানে হ্যাঁ, নেক্সট ক্লাস জয়েন করবে, তার মধ্যে নেক্সট ক্লাস না, নেক্সট স্যাটারডে আগে ব্যালেন্স পেমেন্ট, নেক্সট স্যাটারডে ক্লাসের আগে ব্যালেন্স পেমেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। ওকে, ক্লাস এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর সবাই এই মালাটা কিনে নেবেন, এটা সবার কাছে আন্তরিক ভাবে রিকোয়েস্ট, কারণ এর পরবর্তী দিন থেকে এই মালার কাজ শুরু হবে। এটা কি খুলে দেখাবো? ওটা পদ্মবীজের মালা। পদ্মবীজের মালা, পদ্মবীজের মালা। আমার কাছে 3টে স্যার আছে পদ্মবীজের মালা। যদি অসুবিধা আপনার কিছু না থাকে তাহলে একবার দেখান না সবাইকে, সবাই মিলে দেখে নিই। দেখিয়ে দিচ্ছি, আমি তো দেখাচ্ছি। স্যার আজকে অরা ক্লিনিকটা দেখাবেন? না, আমার শরীর আর দিচ্ছে না ম্যাডাম। ঠিক আছে, বকবক আমি করেছি আজকে, আপনি তো করেননি। ওটা যেদিন অরা ক্লিনজিং সবার করাবো, অরা টেস্টিং, মেশিনটা দেখাতে পারি, মেশিনটা দেখাতে পারি। আজকে কি বার? শনিবার। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওটাই আপাতত দেখান, সবাই দেখি। শনিবার বলেই বললাম একটু ভালো এটা আছে তো ওই জন্য। ভালো ভালো ভালো। Signal. Move on the right side. Move on the right side. Move on the right side. Okay. Step on. সামনে চলে আসো, সামনে চলে আসো, দুজনেই আসো।
সামনে চলে আসো। ভেরি গুড, ভেরি ভেরি গুড। টার্ন অন দা মাই সাইড, আমার দিকে সম্পূর্ণ ঘুরে যাও, আমার দিকে সম্পূর্ণ ঘুরে যাও। আমাকে আইডেন্টিফাই করো, গৌরবজের শাখা 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 আইডেন্টিফাই করো। Thank you, thank you, thank you. Back in the form, back in the form. এটা হচ্ছে অরা স্ক্যানার। এটা দিয়ে Okay. আপনাদের লাইফের যে কোনো কোশ্চেন, যে কোনো প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম, যে কোনো কিছু আপনারা ইন দা স্পট অ্যানালাইসিস করতে পারবেন। আপনি বসে থাকবেন, যেটা ছিল আপনার ঘরের ডান দিক বা দিকে আপনার কোনো একটা বিশেষ ব্যক্তিকে রেখে দেবেন। আপনি নাম বলবেন যে আমার ঘরের অমুক ব্যক্তি কোন দিকে আছে, ও আইডেন্টিফাই করবে না দেখে। এই ক্লাসে এই ক্লাসে নাম থাকবে, 3-10 নাম থাকবে, যে কোনো একজনকে আমি বলবো দিকে ঘোরো, ও তার দিকে অ্যানালাইসিস করবে। আপনার লাইফে কি প্রবলেম চলছে, কোন কারণ থেকে এই প্রবলেম ক্রিয়েট হয়েছে, ও সেই প্রবলেমকে অ্যানালাইসিস করে প্রবলেম শর্ট আউট করবে। এই অরা স্ক্যানারের এত বড় ক্ষমতা বা ভূমিকা। এটা কি আপনার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ গুরুজি। এটা কি আমরা এই যেটা আপনি হাতে যেটা নিয়ে যেটা করছিলেন যে মেশিনটা, হ্যাঁ, আপনি যেটা আপনার কাছ থেকে শেখার পরে আমি কিনবো কোত্থেকে ওই দুটো, আপনার যেটা হাতে যেটা আছে যেটা দেখাচ্ছিলেন? আমার কাছেও পেতে পারেন বা আপনাদেরকে ডিটেলস প্রোভাইড করে দেবো, সেখান থেকেও কিনতে পারেন। তবে এগুলো অ্যাক্টিভিশন দরকার। আপনার কাছ থেকে স্যার নেবো, মানে চার্জিং করে, ওই কারণেই বললাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাক্টিভেশন না করে নিলে চার্জিং করতে হয়, এবং চার্জিং করার এই ক্লাসে আপনাদের চার্জিং করার পদ্ধতিও শেখাবো, আপনার কাছ যে থেকে কিভাবে এটাকে চার্জিং করতে হয়। আপনার কাছ থেকে এটা চার্জিং করা মানে পুরো অ্যাক্টিভেশন ফার্স্ট করা টাইমে আমি চার্জিং করে দেবো, ফার্স্ট টাইমে অবশ্যই আমি চার্জিং করে দেবো। স্যার নেবো না, অন্য জায়গা থেকে নেবো না, বেকার কোনো কাজ হবে না। আমিও স্যার অ্যাকচুয়ালি গুরুর আশীর্বাদে আপনার কাছ থেকেই নেব। আপনি গুরু, আপনি শিখাবেন, আপনি বুঝাবেন কিভাবে চার্জিং করব, সব আপনি করবেন। একদম এই একদম ক্লাসে একদম এই ঠিক ক্লাসেও সেটা গুরু মানে গুরু। একদম আমাদের একদম এই ক্লাসে তোমাদের চার্জিং করা শেখানো হবে, ফুল অ্যাট্রিবিউট অফ চার্জিং কিরকম পুরোটা দাম শেখানো স্যার হবে। একটু বলবেন? সেই বুঝে তো টাকা এটা 4,000 টাকা থেকে শুরু, বিভিন্ন যা দাম হয়ে হবে স্যার, যা দাম হয়ে হবে। আজকের কোর্সের মতো আমি কোশ্চেন করব না, যা দাম হবে যে কোনো ভাবে নেব। এটার একটা চাল আছে, কিন্তু আমার পক্ষেও এখনো পর্যন্ত কিনে ওঠা সম্ভব হয়নি, ভেরি ফ্র্যাঙ্কলি। সেটার দাম হচ্ছে 22,000 টাকা। তবে আমার ঈশ্বর, আমার গুরুও বলতেন 22,000 টাকাতেও ঈশ্বরকে ডাকা যায়, 2 টাকার বাতাসা দিয়েও ঈশ্বরকে ডাকা যায়। তাই আমি একদম নিম্ন স্তরেরটা কিনে নিই, এটা মিডিয়াম স্কেল। তবে আমি তো বলবো আমার 22,000 জার্সি গরুর থেকে আমার দেশি গরু আমাকে সেম দুধই দেয়, ঠিক আছে। স্যার আমি এতে সন্তুষ্ট। স্যার আপনার কাছে তো ছোট বড় অনেক ছোট ছোট ওরাও আছে, যেগুলো হাতে করে নিয়ে বা এ করে নিয়ে যাতায়াত করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো বিভিন্ন, এটা ওরা বুস্টার। সেটা একটু দেখালে ভালো হয়। এই যে ওরা বুস্টার, এটাও লাগবে আপনাদের কাজ করার সময়। এটা 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 হচ্ছে মেল, যেটা হাত মারাচ্ছি সেটা মেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল। তাহলে এগুলোর দাম কিরকম? ছোটগুলোর দাম হচ্ছে আপনার 1200 টাকা, বড়টার দাম 2000 টাকা। দিওয়ালির অফারে 20% করে ডিসকাউন্ট আছে। স্যার আপনি যা বলবেন তাই হবে। বলছি স্যার, আমি একটু লিভ করব, মানে অফিসিয়াল অডিটের জন্য কল আসছে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ, আমিও লেট আচ্ছা করব। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হচ্ছে আগামী মঙ্গলবার রাত 10টায়। এরপর থেকে আমাদের পরবর্তী ক্লাস কিন্তু 10টা থেকে।